ঘটনাটি 2016 সালের। তখন মিহি এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে। সে ছিল খুবই মেধাবী এবং খুবই বুদ্ধিমতী একটি মেয়ে। সেখানে কলেজের একটা ছেলে মিহিকে দেখে পছন্দ করে এবং প্রেমের প্রস্তাব দেয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়, কিন্তু ছেলেটি খুব একটা সুবিধের ছিল না। মিহির সাথে সম্পর্ক থাকাকালীন সে আরো অনেক মেয়ের সাথে সম্পর্কে জড়িত ছিল। মিহি এটা কোনোভাবে জেনে যাওয়ায় সেই ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, কিন্তু সেই ছেলেটি কোনোভাবেই এই সম্পর্ক ছিন্ন করার বিষয়টা মেনে নিতে পারেনি। সে মিহিকে দেখে নেয়ার হুমকি দেয়। মিহি এগুলোতে ভয় না পেয়ে সে এখান থেকে চলে আসে। তারপর মিহি কলেজে যাওয়া বন্ধ করে দেয়। এরপর সেই ছেলেটি অনেকভাবে মিহির সাথে যোগাযোগের চেষ্টা করেছে। মিহি তার সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না বলে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু এই বিষয়টাই মিহির জন্য কাল হয়ে দাঁড়ায়। এদিকে ব্রেকআপের পরে মিহি বাসা থেকে কোথাও যেত না, চুপচাপ বাসায় থাকতো, কারণ মন খারাপ থাকতো, কান্নাকাটি করত, কিন্তু কাউকে কিছু বলতো না। হঠাৎ করে মিহির বাড়ির মানুষ মিহির মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করল। ওর শরীর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল, কানে কম শুনত, প্রচন্ড মাথা ব্যথা করত, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হতে থাকলো। কিন্তু হঠাৎ করে সে এত অসুস্থতার মধ্যেও সেই ছেলেটির নাম বারবার নিচ্ছিল। বাড়ির মানুষ খুব চিন্তায় পড়ে গেল। বাড়ির মানুষ ভাবছিল হয়তো সেই ছেলের সাথে রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, তাই এমন করছে। যতদিন যাচ্ছিল তার সমস্যা বেড়েই চলছিল। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তাররা তার কোনো রোগ ধরতে পারত না। এক পর্যায়ে মিহি যেন পাগলের মতো হয়ে গিয়েছিল। বাড়ির মানুষ খেয়াল করলো মিহি যখন একা থাকে তখন সে একাই কি সব যেন বলতো, মনে হতো সে কারোর সাথে গল্প করছে, কিন্তু ওর আশেপাশে কেউ থাকতো না। এমন চলতে চলতে হঠাৎ একদিন মিহি বাড়ি থেকে বের হয়ে গেল। বাসার সবাই খোঁজ করছিল, সবাই চিন্তায় পড়ে গিয়েছিল। মিহি এক কাপড়ে বের হয়ে গিয়েছিল। পরে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির মানুষ মিহিকে আবিষ্কার করলো পাশের বাড়ির এক পুকুর পাড়ে। সেখানে সে ঝিম ধরে বসে আছে এবং বলছে, হায় হায় হায়, আমাকে নিয়ে যা, তাড়াতাড়ি ওর কাছে নিয়ে যা, যত দেরি করবি তত বেশি ক্ষতি হবে। বাড়ির মানুষ সবাই অবাক হয়ে গেল। এত সুন্দর একটা মেয়ে, এত ভালো আর এত বুদ্ধিমতী একটা মেয়ে কেন এমন করছে? বাড়ির মানুষ কেউ কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। মিহির দাদা তখন চিন্তা করলো এটা একটা অনেক বড় সমস্যা। তাই তিনি দেরি না করে সেই দিনই মসজিদের ইমাম সাহেবকে খবর দিলেন। মাগরিবের নামাজের পরে ইমাম সাহেব মিহিদের বাড়িতে এলেন। ইমাম সাহেবকে দেখে মিহি চিৎকার করে বলতে লাগলো, তুই তুই কেন এসেছিস? তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। এই বলে অট্ট হাসি হাসতে লাগলো। মিহির এই ব্যবহার দেখে বাড়ির মানুষ সবাই অবাক হয়ে গেল, কারণ মিহি ছিল নম্র, ভদ্র ও শান্ত স্বভাবের মেয়ে। মিহি বারবার হুজুরকে মারতে যাচ্ছিল। বাড়ির সবাই মিহিকে যেন আটকে রাখতে পারছিল না। হুজুর অনেক চেষ্টার পরে কিছুবার ফু দিয়ে তাকে শান্ত করেন। হুজুর বলেন, ওর অনেক বড় একটা সমস্যা হয়েছে, আপনারা অতি দ্রুত ওকে বড় কোনো হুজুরের কাছে নিয়ে যান। সেদিন রাতে মিহিকে আটকে রাখা অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছিল, কারণ মিহি বারবার বাড়ি থেকে বের হয়ে যেতে চাচ্ছিল। মিহির বাবা কোনো উপায় না পেয়ে সেদিন রাতে মিহিকে বেঁধে রাখে। মিহি সেদিন সারা রাত তার মাকে বলছিল, দেখো মা, ও এসে আমার হাতে রক্ত মাখিয়ে দিয়ে গেল, তুমি হাতটা ধুয়ে দাও, খুব বিদঘুটে লাগছে আমার। ওই দেখো, ও আবার আমাকে খুন করতে এসেছে, আমাকে রক্ত মাখিয়ে গেল, তুমি আমার হাত ধুয়ে দাও। এভাবে কোনোভাবে রাতটা পার হলো। পরের দিন ওকে জোর করে বড় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। আগেই বলে রাখি, যে হুজুরের কাছে মিহিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই হুজুর ছিলেন একটি বড় মাদ্রাসার আলেম। মিহির বাড়ির মানুষ হুজুরকে সব কথা খুলে বলল। তারপর মিহিকে সেই হুজুরের সামনে নিয়ে আসা হলো। হুজুরকে দেখে মিহি অট্ট হাসি হাসতে শুরু করলো। সেই হুজুর মিহিকে দেখলেন এবং চারিদিক থেকে বৃত্তাকারের দাগ কাটলেন।
মিহিকে সেই বৃত্তাকারের মাঝখানে বসিয়ে প্রশ্ন করতে থাকলেন, তুই কে? কোথা থেকে এসেছিস? মিহি বলছে, আমি কে সেটা তুই জেনে কি করবি? বাজবে না, ও বাজবে না, যতই চেষ্টা করিস না কেন। কি চাস তুই? রক্ত খাবো, আমি রক্ত খাবো। এরপরে হুজুর দোয়া দুরূদ পড়ে এবং ফু দেওয়ার পরে মিহি জ্ঞান হারিয়ে ফেলে। তারপর হুজুর মিহির বাবাকে ডাকলেন আর বললেন, ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে, আর এই কালো জাদুতে মিহির মাথার চুল, ও যে জামা পরে সেই জামার সুতা, ওর চুলের খোঁপা ব্যবহার করা হয়েছে। ওগুলো দিয়ে কোনো এক ভয়ানক রক্ত খেঁকো পিশাচকে মিহির পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই পিশাচ এত শক্তিশালী যে তার সাথে পেরে ওঠা অনেক কষ্টসাধ্য। তাই পিশাচকে ইচ্ছা করেই কালো জাদুর মাধ্যমে মিহির পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে, যেন মিহিকে ধীরে ধীরে সম্পূর্ণ মৃত্যুর মুখে ফেলে দিয়ে যায়। আর এই কালো জাদুর চিকিৎসা করতে হলে ওকে কোনো কিছুতে বাধা দেয়া যাবে না। ও যা করতে চায় করতে দিন, ওকে শুধু চোখে চোখে রাখুন। আর আমাকে 5 দিন সময় দিন। হয়তো পুরোপুরি ঠিক না হলেও পিশাচকে দূরে সরিয়ে রাখা যাবে। এর জন্য সব ব্যবস্থা করতে 5 দিন সময় লাগবে আমার। এইসব কথা শুনে বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়লেন। হুজুরের কথা মতো পরদিন থেকে মিহিকে আর কেউ বাধা দিল না। মিহি সকাল থেকে কলেজে গিয়ে সেই জায়গাটাতে যেত যেখানে মিহি এবং সেই ছেলেটা বসত। এদিকে সব বন্ধু বান্ধবীরা মিহির সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু ও কাউকে চিনতে পারত না। ও শুধু একটা কথাই বলতো, ও কোথায়? আমি তার কাছে যাব, ওকে ডাকো। বন্ধু বান্ধবীরা সবাই বুঝতে পারত সেই ছেলেকে মিহির সামনে নিয়ে আসতো, কিন্তু মিহি ওই ছেলেটাকেও চিনতে পারত না, কারণ সেই পিশাচটা মিহিকে পুরোপুরিভাবে তার আয়ত্তে নিয়ে এসেছিল। এভাবে দেখতে দেখতে 5 দিন পরে মিহিকে আবার সেই বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। এবারে হুজুরকে দেখে আবারও মিহি জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, কি মনে করছিস আমাকে তাড়াবি? আমাকে তাড়ানো এত সোজা না। এই বলে হুজুরকে বারবার মারতে যাচ্ছিল। 5-7 জন মিলে মিহিকে ধরে রাখতে পারছিল না। বারবার হুজুরের বাসা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল আর বলছিল, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, তা না হলে তোর এবং এই মেয়ের পরিবারের সবাইকে মেরে ফেলবো। মিহি অনেক জোরাজুরি করছিল, কোনোভাবে তাকে শান্ত করা যাচ্ছিল না। কোনো উপায় না দেখে হুজুর শেষ পর্যন্ত না পেরে তার পালিত জিনকে হাজির করলেন এবং অনেক কষ্টে মিহিকে একটি তাবিজ পরিয়ে দিলেন। তাবিজটি পরানোর পরে মিহি জ্ঞান হারিয়ে ফেলল। হুজুর বললেন, বিপদ এখনো কাটে নাই, মিহিকে খুব সাবধানে বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ ওই পিশাচটা এখনো মিহির কাছ থেকে চলে যায় নাই। রাস্তায় খুব সাবধানে নিয়ে যাবেন মিহিকে। তখন ঘড়ির কাঁটায় রাত 11:30। বাড়ির সবাই চিন্তায় পড়ে গেল। এত রাতে এই মেয়েকে নিয়ে কিভাবে তারা বাড়ি যাবেন? হুজুরকে বলায় হুজুর বললেন, ভয় নেই, তবে বাড়ি যাবার পথে কোনো পুকুর পাড় অথবা বাঁশ ঝাড়ের নিচ দিয়ে যাবেন না, তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। মিহির বাড়ির সবাই হুজুরের সাথে কথাবার্তা শেষ করে বাড়ির দিকে রওনা হলো। সবাই আতঙ্কের মধ্যে ছিল, কারণ ঘড়ির কাঁটায় তখন রাত 11:45। সবার মধ্যে একটাই ভয় কাজ করছিল, কিন্তু তাদের খেয়াল ছিল না যে বাড়িতে যাওয়ার সময় সেই বাঁশঝাড়ের নিচ দিয়েই বাড়িতে যেতে হবে। সেই বাঁশঝাড়ের নিচে আবার অনেক বড় একটা পুকুর ছিল, সেটা ছিল অনেক পুরাতন। সেই পুকুর পাড়েই প্রথমবার মিহিকে খুঁজে পাওয়া গিয়েছিল। তারা কি করবে কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। সবাই চিন্তায় পড়ে গেল। তাদের ভেতর মিহির বাবা ছিল একটু সাহসী। তিনি বললেন, চলো আল্লাহর নাম নিয়ে যাই, কিছু হবে না আল্লাহর নাম নিয়ে গেলে। সকলের অনিচ্ছার সত্ত্বেও তারা সেই পথ দিয়েই বাড়িতে রওনা হলো। তারপর ঘটল আসল ঘটনা। তারা বাড়ির রাস্তায় সেই বাঁশঝাড়ের নিচ দিয়ে যাচ্ছিল। চারিদিকে যেন ঘন কালো অন্ধকার, আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। মিহি তখনও স্বাভাবিক ছিল। কিছু দূর যাওয়ার পরে ঠিক সেই বাঁশের নিচে হঠাৎ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল মিহি। মিহির বাড়ির লোক মিহিকে জোর করে নিয়ে যেতে চাচ্ছিল। যখন মিহিকে হুজুরের কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মিহির বাবা মা, মিহির 2 চাচা এবং মিহির ছোট ভাই সাথে ছিল। অনেক জোরাজুরির পরেও মিহিকে এক ধাপও সামনে এগিয়ে নিয়ে যাওয়া গেল না।
মিহির বাড়ির সবাই মিহির সাথে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল। চারিদিক যেন থমথমে হয়ে গেল। সবাই তখন বুঝতে পারল তাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। সবাই দোয়া দুরূদ পড়তে শুরু করলো। এর মধ্যে হঠাৎ মিহি চিৎকার দিয়ে উঠল আর বলতে লাগলো, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে কষ্ট দিচ্ছিস, আমাকে কষ্ট দিচ্ছিস। কেন আমার পিছনে লেগেছিস? আমি কি ক্ষতি করেছি তোর? এই কথা বলতে বলতে হঠাৎ মিহি নিস্তব্ধ হয়ে গেল। বাড়ির সবাই ভয়ে একজন আরেকজনের দিকে তাকালো। তারা ভাবছিল কি হচ্ছে এইসব। সবাই আবার দোয়া দুরূদ পড়তে শুরু করলো। এবার মিহি হঠাৎ চিৎকার দিয়েই অট্ট হাসি হাসতে লাগলো আর বলতে লাগলো, বললাম না আমার কিছুই করতে পারবি না? এইবার দেখ তোদের মেয়েকে আমি কি করি। এই কথা বলে মিহির হাতে বাঁধা তাবিজটা ছিঁড়ে ফেলে দিয়ে মিহি বাঁশ ঝাড়ের পাশ দিয়ে পুকুরের দিকে দৌড় দিল। মিহির বাড়ির মানুষ চিৎকার করে মিহির পেছন পেছন যেতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। কিছুক্ষণ পর মিহি যেন অন্ধকারে কোথাও মিলিয়ে গেল। সেদিন সারা রাত মিহিকে খোঁজা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। মিহির বাড়ির মানুষ কোনো উপায় না পেয়ে আবার সেই হুজুরকে খবর দিলেন। হুজুর তাড়াহুড়ো করে বাড়ির থেকে সেই জায়গায় উপস্থিত হলেন। হুজুর এসে বললেন, আমি নিষেধ করেছিলাম যাওয়ার পথে বাঁশঝাড়ের নিচ দিয়ে না যেতে। আমার কথা শোনেননি। জানি না এখন কি হবে। এদিকে সবকিছুর মধ্যে ফজরের আজান দেয়া শুরু হলো। তখন হুজুর বললেন, ফজরের নামাজ আদায় করে তারপর আবার চেষ্টা করে দেখি। হুজুর ফজরের নামাজ পড়ে জায়নামাজে বসে তার জিনদের খবর পাঠালেন। জিনেরা একে একে ফিরে এসে বললেন, মিহিকে তাদের এলাকার পাশে নির্জন এলাকায় কোনো এক সরাই গাছের নিচে রেখে দিয়ে আসা হয়েছে। তখন মিহির বাড়ির মানুষজন হুজুর সেখানে গিয়ে দেখলেন মিহি অচেতন অবস্থায় পড়ে রয়েছে। সেই সরাই গাছটি ছিল অনেক পুরনো। গাছটি দেখে অনেক ভয়ঙ্কর লাগছিল। গাছটির সাথে অনেক মানুষ চুল পেঁচিয়ে কালো জাদু করে থাকে। সেখানে বিভিন্ন খারাপ মানুষেরা কালো জাদুতে মেতে থাকে। হুজুর বললেন, এই গাছে মিহির চুল এবং জামার সুতা আর মিহির ব্যবহারের কালো খোঁপা পেঁচিয়ে রেখেছে। হুজুর তখন তার জিনদের মাধ্যমে মিহির ব্যবহৃত জিনিসগুলো শনাক্ত করে পুড়িয়ে ফেললেন এবং হুজুর বললেন, জেলেরা নদীতে মাছ ধরার জালের সাথে যে লোহার পাত ব্যবহার করে সেই পাত এনে দিতে এবং সেটা সুতো দিয়ে মিহির কোমরে বেঁধে দেওয়ার কথা বললেন। হুজুরের কথা মতো তারা নদীতে মাছ ধরার জালের সেই পাতের টুকরো এনে মিহির কোমরে বেঁধে দিল। হুজুর বললেন, এই সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই। হয়তো যতক্ষণ এই লোহার টুকরো মিহির সাথে আছে ততক্ষণ ভালো থাকবে, কিন্তু এটা খুলে গেলে আবার সমস্যায় পড়তে হবে। তবে ভয় নেই, আগের মতো এতটা সমস্যা হবে না। এরপর দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মিহির তেমন কোনো সমস্যা হয় নাই। আবার সে স্বাভাবিকভাবে কলেজে যাওয়া আসা শুরু করলো। তারপর আমার সাথে পরিচয়, প্রেম এবং বিয়ে। আরেকটু মজার ঘটনা বাকি আছে। মিহির আমার সাথে সম্পর্কের পর থেকে তার বাড়ির লোক খেয়াল করল মিহি আগে থেকে অনেক স্বাভাবিক হয়ে গেছে। আগের মতো আবার হাসি খুশি সবার সাথে কথা বলে। বিয়ের পরে আমার শাশুড়ি অর্থাৎ মিহির আম্মা মিহিকে নিয়ে আবার সেই হুজুরের কাছে গেলেন এবং হুজুরকে জিজ্ঞাসা করলেন এখনো কি সমস্যা আছে কিনা। হুজুর মিহিকে দেখে অবাক হয়ে বললেন, এ কিভাবে সম্ভব? মিহির মা বললেন, কি হলো হুজুর, কোনো সমস্যা? হুজুর বললেন, এইটা তো অসম্ভব ছিল। আচ্ছা, মিহির বিয়ে হয়েছে কতদিন হলো? মিহির মা বললেন, 6 মাস। হুজুর বললেন, আপনার জামাই কি করে আর কোথায় থাকে? তখন আমার শাশুড়ি আমার বিষয়ে সবকিছু হুজুরকে বললেন। হুজুর কিছুক্ষণ চোখ বন্ধ করে দোয়া দুরূদ পড়ে হঠাৎ বললেন, আলহামদুলিল্লাহ। মিহির মা জিজ্ঞেস করলেন, হুজুর কি হয়েছে? জবাবে হুজুর বললেন, যে ছেলেটার সাথে মিহির বিয়ে হয়েছে তার 6 মাস আগে সেই ছেলের সাথে যখন মিহির সম্পর্ক হয় ঠিক তখন থেকে 2টা জিন মিহির পেছনে লেগে থাকা সেই পিশাচকে বিভিন্নভাবে অত্যাচার করত। কোনোভাবেই মিহির কাছে আসতে দিত না। এক পর্যায়ে জিন দুটি রক্ত খেকো পিশাচকে হত্যা করে। এখন
আপনার মেয়ে সম্পূর্ণ আশঙ্কা মুক্ত। এই কথা শুনে আমার শাশুড়ি জিন দুটির কথা জানতে চাইলেন। হুজুর বললেন, এই জিন দুটি আপনার জামাই অর্থাৎ সাব্বিরের রক্ষাকারী জিন, যারা সবসময় সাব্বিরের আশেপাশে থাকে। তার কোনো ক্ষতি করার কেউ চেষ্টা করলে, উল্টো পাল্টা কোনো কিছু করলে উল্টো তাদেরই ক্ষতি করে দেয়। এমনকি যে ছেলে মিহির ওপর কালো জাদু করেছিল, সে অনেকবার আপনার জামাইয়ের ওপর কালো জাদু করার চেষ্টা করেছে, কিন্তু সেই জিন দুটি আপনার জামাইয়ের সাথে রক্ষা কবচ হিসেবে থাকার জন্য সেই ছেলেটি কিছুই করতে পারেনি। আল্লাহর রহমতে আপনার মেয়ের আর আপনার মেয়ের জামাইয়ের আর কোনোদিন কোনো সমস্যা হবে না। এই ছিল আমার ঘটনা। এই ঘটনা কিছুদিন আগে আমার শ্যালকের কাছ থেকে শুনেছি। গত ঘটনায় আমার রক্ষাকারী জিনের কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আমি কখনোই এমন অনুভব করিনি যে আমার কাছে কোনো জিন আছে, আর যদিও থাকে তারা শেষ পর্যন্ত কি চায় আমার কাছে, আর কেনই বা তারা আমার সাথে থাকে, প্রশ্নটা থেকেই যায়। যাই হোক রাসেল ভাই, ঘটনাটা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনানোর অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে আরও কিছু ঘটনা আছে, সেগুলো শেয়ার করব। আমার লেখায় যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। সবাইকে আবারও একবার ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মোহাইমিন হোসেন সাব্বির, গ্রাম পুরাতন ঈশ্বরদী, থানা লালপুর, জেলা নাটোর। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করার জন্য। আপনার ঘটনাটি আমরা আগেও পেয়েছি। এখানে কয়েকটা প্রশ্ন থাকতে পারে। এই ঘটনাটিতে আমাকে একটু জানাবেন যে যে সমস্ত সমস্যাগুলো হয়েছে তার কিছু কিছু সমস্যা মানসিক কোনো সমস্যা বা কোনো একটা সম্পর্ক ভাঙার পরেও মানুষের হয়ে থাকে। তো আপনারা কোনো ডাক্তার দেখিয়েছিলেন কিনা এই ব্যাপারটা আমাদের কিছু জানাবেন। এবং তারপরের যে সমস্যাগুলো এবং আপনার যে রক্ষাকারী জিন, আমার কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকলো এটি যে সত্যি যদি আপনার সঙ্গে আপনার রক্ষাকারী জিন থাকে তাহলে সেই রক্ষাকারী জিন আসলে আপনার কাছে কি চায়, মানে কোনো কিছু চায় না তারপরেও কি রক্ষাকারী জিন কারোর সঙ্গে থাকতে পারে কিনা, এটা আমার জানা নেই। আমার জ্ঞান খুব সীমিত, কিন্তু যদি আপনি জানতে পারেন কোনো মাধ্যমে, কারো মাধ্যমে বা কোনোভাবে, অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। এবং আপনি নিয়মিত ঘটনা পাঠাবেন, কারণ আপনার লেখা খুব চমৎকার এবং গোছানো। সেই জন্য আমার মনে হয় যারা শুনছেন তারাও অনেকে পছন্দ করেন। সুতরাং অবশ্যই আপনি যখন লিখবেন তখন এই বিষয়গুলোও জানিয়ে দেবেন আমাদেরকে। আমরা কেউ জানি না। আপনার কথা শুনে এই প্রথম মনে হলো যে অনেক মানুষ হয়তো স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন, কিন্তু কেউ হয়তো জানেন না যে তার সঙ্গেও এরকম কোনো জিন থাকতে পারে। যদি আমরা জিনকে বিশ্বাস করি, মুসলিম হিসেবে সবাই আমরা জিনকে বিশ্বাস করি, এবং সেই জিন যদি সত্যি কারোর সঙ্গে থাকে এবং তিনি যদি অনুভব করতে না পারেন, তাহলে আজকে মনে হয় অনেকেই আবার নিজের দিকে আরেকবার তাকাবে, নিজেকে নিয়ে আরেকবার ভাববেন যে সত্যিই আমার সঙ্গে এরকম কোনো রক্ষাকারী জিন আছে কিনা যেটা আমি হয়তো জানিও না, বা সেই জিনটি যদি আমার সঙ্গে থাকেও সেই জিনটি আমার কাছে কি চায়। যাই হোক, আশা করছি ভালো লেগেছে আপনাদের, এবং যদি ভালো লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনাদের এই ঘটনা পাঠানো অব্যাহত থাক, এবং আমরা পরের ঘটনায় আপনাদেরকে নিয়ে যাব। পরে কয়েকটা ঘটনা আপনাদের শোনাবো, যে ঘটনাগুলো অনেক পপুলার এবং যে ঘটনাগুলো হয়তো আপনি কোনোভাবে মিস করেছেন বা আবারও শুনতে চান, এবং সেই ঘটনাগুলো দিয়ে সাজানো হয়েছে আমাদের পরবর্তী অংশ। আমার মনে হয় যারা থাকতে চান পরবর্তী অংশেও আমাদের সঙ্গে থাকতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। তার আগে আমি বলছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবে আমাদের সঙ্গে থাকুন। চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। আমার গতবারের যমদূতের আগমন ঘটনাটিকে একটি ভয়ঙ্কর গা ছমছমে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে অনন্য রূপে উপস্থাপন করার জন্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ। চলুন
ঘটনায় যাওয়া যাক। সাজ্জাদ, তোর আম্মুকে বাঁচা। তার মেয়াদ এখনো ফুরোয়নি, এখনো 2 মাস 11 দিন বাকি আছে। তাকে আনার ব্যবস্থা কর। আমার কথা শোন, তোর আম্মু আমাকে বলেছে সে যেখানে আছে সেখানে কষ্ট পাচ্ছে। সাজ্জাদ হক চুকিয়ে যায়, দাঁড়িয়ে পড়ে রাস্তায়। এসব কি বলছে আসমা পাগল? এমনিতেই তার মন মেজাজ ভালো নেই, কিন্তু মনের কোনায় যেন বারবার তা বিশ্বাস করতে চাইছে। সত্যি কি আম্মুকে ফিরিয়ে আনা সম্ভব? নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি রোমহর্ষক কুফুরি কালো জাদুর ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি। ঘটনাটি কতটা ভয়ের সেটা আপনারাই বিচার করবেন, তবে ঘটনাটি আমার কাছে খুবই হৃদয় বিদারক লেগেছে। ঘটনাটি আমাকে দিয়েছে ঢাকা ধামরাই কুলিন্দা গ্রাম থেকে মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ভূত.com-এর একজন একনিষ্ঠ শ্রোতা। ঘটনাটি সে গুছিয়ে স্টুডিওতে শেয়ার করতে পারবে না বলে আমাকে দেয়। আমার মতো করে সাজ্জাদের ভাষায় লিখলাম, ভালো মন্দ আপনারাই বিচার করবেন। সময়টা ছিল 2015 সাল। সেদিন সন্ধ্যাবেলা আমি পড়তে বসেছিলাম। এমন সময় আম্মু সেখানে এসে হঠাৎই প্রচুর গালিগালাজ করতে থাকে। আমার জীবনে সেই প্রথম আম্মু আমাকে এত গালিগালাজ করেছিল। আম্মু এর আগে আমাকে কোনোদিন এভাবে গালিগালাজ করেনি। আমার কোনো ভুল হয়ে থাকলেও নয়, সর্বদাই প্রচুর আদর করেছে। কিন্তু হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছিলাম না। আমি উঠে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করি, কি হয়েছে আম্মু? তুমি আমাকে এমন করে গালিগালাজ করছো কেন? আমি কি অন্যায় কিছু করেছি? মুখের কথাগুলো তখনও শেষ হয়নি। এমন সময় আম্মু একটা অদ্ভুত হাসি দিয়ে বিভৎস গর্জন করে সজোরে ধাক্কা দেন। এর ফলে আমি ছিটকে 10 হাত দূরে গিয়ে পড়ি এবং সোফার পেছনে কাঠের বাটামে মাথা ঠুকে প্রচন্ড আঘাত পাই। আপনি বলেন ভাইয়া, কোনো সাধারণ মানুষের পক্ষে কি এটা সম্ভব? তখন এমনিতে আমার বয়স অল্প, অস্বাভাবিক পরিস্থিতির ব্যাপারে কিছুই বুঝতে পারিনি, প্রচন্ড ভয় পাই। এই থেকে ভাইয়া ঘটনার শুরু। এটাই ছিল আম্মুর সাথে ঘটা প্রথম ইনসিডেন্ট। যাই হোক, ভয় পেয়ে চিৎকার করে আমি পাশে আমার কাকার বাসায় ছুটে যাই। কাকা ও আব্বু ওই সময় বাইরে ছিলেন। আমি কাকিকে সমস্ত কথা বলার পর কাকির সঙ্গে যখন আমি বাসায় ফিরি, এসে দেখি একটা অদ্ভুত ব্যাপার। দেখি আম্মু মেঝের মধ্যে বসে নিজের চুল ছিঁড়ছে, কখনো হাসছে, কখনো কাঁদছে এবং কি সব বিড়বিড় করে বলছে। কথাগুলো একদম অস্পষ্ট, তবুও যতটুকু বোঝা যাচ্ছিল তা হলো, কাউকে এই বাসায় বাঁচতে দেব না, সবাইকে ধ্বংস করে দেব। আমি আসছি, আমাকে কেউ কিছু করতে পারবি না। কাকি এসে পরিস্থিতি সামাল দিতে প্রচন্ড জোরে আম্মুর উপরে চিৎকার করে ধমক দেয়। আম্মুর ফোন নিয়ে আমার এক পরিচিত নানাকে ফোন দেই। উনি এখন মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। ওনার নাম ছিল কারি সাহেব, উনি একজন কবিরাজ ছিলেন। আমি ফোন দিয়ে নানাকে সবকিছু বলার পর নানা আমাকে বলেন যে ফোনের স্পিকার অন করে আম্মুর কাছে নিয়ে যেতে। এরপর উনি ফোনের মধ্য থেকে কয়েকটা সূরা পড়ে তারপর আমাকে বললেন যে পানি নিয়ে আসতে। আমি পানি নিয়ে আসার পর উনি আরো কয়েকটি সূরা পড়ে বললেন যে সেই পানি আম্মুর উপর ছিটিয়ে দিতে। আমি নানার কথা মতো তা করার সঙ্গে সঙ্গেই আম্মু আচমকাই অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। আমরা ধরাধরি করে আম্মুকে ঘরে নিয়ে আসি। জ্ঞান ফেরার পর আম্মু একদম স্বাভাবিক হয়ে গিয়েছিল। সেই সন্ধ্যায় কোনো ঘটনাই ওনার মনে ছিল না, এমনকি আমাকে যে গালিগালাজ করেছেন তাও মনে নেই। পরদিন স্কুল থেকে ফেরার পর জানতে পারি সেই নানা বাসায় এসেছিলেন এবং আম্মুর চিকিৎসা করেছেন। আম্মু যখন ঘরে ঘুমাচ্ছিল আমার খালাও এসেছিল। আমি খালাকে জিজ্ঞেস করলাম নানা ঠিক কি চিকিৎসা করেছেন। খালা জানায় যে নানা বাসার আঙিনায় ঢোকার সাথে সাথেই আম্মু ঘরের ভেতর থেকে অকথ্য ভাষায় নানাকে গালিগালাজ করছিল, এমনকি নানার বংশ তুলে নানা রকম গালিগালাজ সহ নানার পরিবারকে সম্পূর্ণ মেরে ফেলার হুমকিও দিচ্ছিল। নানা বেশ কয়েকটি সূরা পড়ে আম্মুর ওপর পানি ছিটিয়ে দিতে আম্মু শান্ত হয়ে যায়। তারপর জানায় যে আম্মুর ওপর একটি জিন আসর করেছে
এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নানা আমাদের দুয়ারে একটি গণ্ডি কেটে তার মধ্যে পিঁড়ি পেতে আম্মুকে বসান এবং নিজে আরেকটি পিঁড়ি পেতে সম্মুখে বসেন। বেশ কয়েকটি সূরা পড়ার পর নানা আম্মুর ভেতরে থাকা জিনটিকে জিজ্ঞেস করেন সে কেন আম্মুকে এত কষ্ট দিচ্ছে। জিনটা প্রথমে কিছু বলতে চায় না, তাই নানা আরো কিছু সূরা পড়েন। বেশ কিছুক্ষণ পর শেষমেশ জিনটি বলতে বাধ্য হয় আমাদের পাশের মাঠ থেকে ও আম্মুর সাথে এসেছে, তবে তা সেদিন নয়, আরো 2 বছর আগে, মানে সম্ভবত 2013 সালের দিকে। একদিন সন্ধ্যাবেলা আম্মু মাঠের দিকে যাওয়ার সময় নাকি জিনটার চুলের উপরে পাড়া দিয়ে চলে যায়। আমাদের মাঠের কাছে একটা করঞ্জা গাছ আছে, জিনটি সেখানে শুয়েছিল। তখন আম্মুর চুলের ওপর পাড়া দিয়ে চলে যাওয়ার ফলে জিনটি খুবই রেগে যায় এবং সেদিন থেকেই আম্মুর ওপর ভর করে। নানার সবকিছু বোঝার পর জিনটিকে বলে আম্মুকে ছেড়ে চলে যেতে, কিন্তু প্রথমে জিনটি রাজি হয় না। পরে নানা আরো কিছু দোয়া পড়ে গণ্ডির মধ্যে একটা কাঁচি দিয়ে কোপের পর কোপ মারতে থাকেন। এর ফলে আম্মু নাকি প্রচন্ড চিৎকার করতে থাকে এবং এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে আম্মুর ভেতরে থাকা জিনটি চিৎকার করে নানাকে বলেন যে নানা যেন আর ওই কোপগুলো না মারে এবং তাকে একটি জুতো দিতে বলে। সেই জুতোটি মুখে নিয়ে এখান থেকে সে ছুটে বেরিয়ে যাবে এবং আখের গাছের কাছে গিয়ে জুতাটা পড়ে গেলেই বুঝতে হবে সে চলে গেছে। তাই হয়। একটি জুতো দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মু জুতোটি মুখে কামড়ে উন্মাদের মতো ছুটতে ছুটতে বের হয়ে যায় এবং আঁকের কাছে গিয়ে জুতোটি মুখ থেকে ফেলে অজ্ঞান হয়ে যায়। এই থেকে সূত্রপাত হলেও পরবর্তী 2 বছর আর তেমন কোনো কিছু ঘটেনি, কিন্তু এই 2 বছর পরে যে ঘটনা শুরু হয় সেটা অন্যরকম। সালটা 2017। আমি তখন ধামরাইয়ের একটি নামী স্কুলে পড়াশোনা করি। আমি হোস্টেলে থাকতাম, সেবার এসএসসি দেব। পড়াশোনার প্রচন্ড চাপ, একটু নিরিবিলি পরিবেশের প্রয়োজন ছিল, তাই আম্মুকে অনেক করে বলি আমার সাথে ঢাকায় চলে আসতে, অন্তত পরীক্ষা পর্যন্ত। আম্মু আব্বুকে জানায়, কিন্তু আব্বু প্রথমে রাজি ছিলেন না। পরে আমার জোরাজুরিতে শেষ পর্যন্ত এক প্রকার রাজি হন। এরপর আমরা ধামরাইতে একটি ফ্ল্যাট 3 মাসের জন্য ভাড়া নিই। প্রসঙ্গত এলাকার নামটি উল্লেখ না করলেও এই ধামরাইয়ের একটি পরিচিত আবাসন এলাকায় 2 BHK ফ্ল্যাট ছিল সেটা। ফ্ল্যাটে ঢোকার পর ডান দিকে একটি রুম, মাঝখানে লিভিং কাম কিচেন এবং তারপর আরেকটি রুম, সাথে অ্যাটাচ বাথরুম। এখানে বলে রাখি, ওই অ্যাটাচ বাথরুম সহ রুমটিতে আমি থাকলেও কখনোই বাথরুমটি ব্যবহার করতাম না। লিভিং রুমের কমন বাথরুমটাই ব্যবহার করতাম। আসলে বাথরুমটি ফ্ল্যাটের পেছনের দিকে থাকায়, অপর বিল্ডিং এর কাছে অবস্থান করায় অন্ধকারই থাকতো, কেমন একটা গা ছমছমে ভাব। আম্মুর হাতের মজার মজার সব খাবার আর পড়াশোনা, এই নিয়ে দিন কেটে যাচ্ছে। 8 দিনের মাথায় আব্বু ফোন দিয়ে জানায় বাড়িতে ভীষণ প্রয়োজন, আম্মুকে যেতে হবে। এদিকে আমার পরীক্ষাও এগিয়ে এসেছে, সুতরাং আমার পক্ষে যাওয়াটা অসম্ভব। তাই আম্মু ঠিক করে কয়েকদিনের জন্য উনি গ্রামের বাসায় যাবে। আমি আম্মুকে বলি, আম্মু সমস্যা নেই, তুমি বাসায় যাও, আমি থাকতে পারবো। ওপরে ফ্ল্যাটের চাচা চাচিরা তো আছেনই, এই কয়েকদিন কোনো সমস্যা হবে না। আম্মু সকালে চলে যায়। স্কুল পরীক্ষার জন্য বন্ধ ছিল, শুধুমাত্র সন্ধ্যায় কোচিং হতো। আম্মু চলে যাওয়ার পর আমি সকালে নাস্তা করে পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়ি খেয়াল নেই। ঘুম ভাঙতে দেখি সন্ধ্যা হয়ে গেছে। এদিকে গোসলও করা হয়নি। তাড়াহুড়ো করে গোসল করতে যাই। সেদিন হঠাৎ কি মনে হলো জানি না, ঠিক করলাম রুমের সেই বাথরুমে গোসল করতে যাব। যেই ভাবা সেই কাজ। গোসল করার সময় মিনিট 5 পর হঠাৎই একটা উগ্র গন্ধ নাকে পাই। আপনি তো জানেন ভাইয়া, রক্তের একটা নিজস্ব গন্ধ আছে, তাও আবার যদি কোনো শুকনো পুরনো রক্ত হয়। ভেজা শরীরটা তখন আতঙ্কে প্রায় কাঠ হয়ে যায়। ভয়ের কালো ঘাম যেন গোসলের পানির সাথে মিলেমিশে একাকার। ভয়ে ভয়ে চোখ থেকে সাবানের ফেনাগুলো সরিয়ে এক পলক তাকাতেই শিউরে উঠি। বাথরুমের সমগ্র দেয়াল জুড়ে কালচে রঙের রক্ত ছিটিয়ে আছে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করি, আবারও ভয়ে ভয়ে চোখ খুলতেই দেখি কিছু নেই। ব্যাপারটা এরকম যে এক পলক চোখ ফেললেই দেখি রক্ত, আবার বন্ধ করলেই এক পলক চোখ খুললেই কিছুই নেই। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। এই অস্বাভাবিক ব্যাপারটা ভাইয়া 2 বার মাত্র অনুভব করি, তারপর আর কিছুই দেখতে পাইনি। এরপর কোনো রকমে তাড়াতাড়ি গোসল সেরে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে আসি। বাইরে রাতের খাওয়া শেষ করে যখন বাসায় ফিরি তখন রাত 10:15 মতো বাজে। এসে বিছানা করে শুয়ে পড়ি। রাত তখন কয়টা বাজে
আমি খেয়াল করিনি। আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি তা ভয়ঙ্কর বাস্তব আন্দাজ করতে পারছিলাম না। রুমটা অন্ধকার থাকলেও জানালা দিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের আলো স্বাভাবিকভাবে রুমের মধ্যে আসছিল। এমন সময় হঠাৎই সেই আলোর প্রতিফলনে একটা ছায়া দেখে চমকে উঠি। জানলার রেলিংয়ে গা ঘেঁষে একজন কুচকুচে কালো মানুষ বা ছায়ামূর্তি দাঁড়িয়ে। আমি আতঙ্কে চিৎকার করতে যাব, আর সেই ছায়ামূর্তিটি তখনই আমার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে, জোরে গলা চেপে ধরে। মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম না স্বপ্ন দেখছি নাকি বাস্তব। এইভাবে প্রায় 5-10 মিনিট চলার পর যখন মনে হচ্ছিল আমি বোধহয় আর বাঁচব না, এমন সময় হঠাৎই মনে হলো ধীরে ধীরে আমি শ্বাস নিতে পারছি। সঙ্গে সঙ্গে সজোরে ছায়া মূর্তিটিকে ধাক্কা দিয়ে চিৎকার করে বাসা থেকে বেরিয়ে আসি এবং ওপরে চাচিদের বাসায় চলে যাই। চাচিদের বাসায় গিয়ে সবকিছু খুলে বলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরদিন সকালে জ্ঞান ফিরতে দেখি আম্মু চলে এসেছে। চাচি রাতে আম্মুকে ফোন দেয় এবং আম্মু তাড়াহুড়া করে সকালবেলায় চলে আসে। এটা ছিল আমার সাথে ঘটা প্রথম ইনসিডেন্টস। এরপর পরীক্ষা শুরু হয়। 3 দিন পরে আম্মু হঠাৎ করেই অসুস্থ অনুভব করেন। ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে যান, পরীক্ষা করেন এবং জানতে পারেন আম্মুর টিউমার হয়েছে, শীঘ্রই অপারেশন করতে হবে। এটা ছিল ব্রেস্ট টিউমার। ডাক্তারের কথা মতো আম্মুর অপারেশন হয় এবং একটি বড় ধরনের অপারেশনে সেটা বলা যায়। এর মাঝে আমার পরীক্ষাও চলছিল। এদিকে আম্মুকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসার পর আমার খালা ও নানি আসেন আম্মুর দেখাশোনা করার জন্য ও আমার দেখাশোনা করার জন্য। পরীক্ষা তখনও শেষ হয়নি। একদিন আমি সকালে একটু ওয়ার্কআউট করছিলাম। সেই সময় একটা ঘটনা ঘটে যায় যা তখন আমার মনে ছিল না। পরবর্তীতে খালামণির মুখ থেকে শুনি আমি নাকি ওয়ার্কআউট করতে করতে হঠাৎই বিভৎস ভঙ্গিতে চোখ উল্টে আয়নার দিকে তাকিয়েছিলাম এবং ভয়ঙ্কর কর্কশ কণ্ঠে গড়গড় করছিলাম, চিন্তা নাই, আর বেশি সময় লাগবে না, নৌকা পাড়ে ফিরে গেছে, খুব তাড়াতাড়ি রুবিকে নিয়ে যাব, ধীরে ধীরে ওকে শেষ করব, সময় গড়িয়ে এসেছে, আমি রুবিকে নিয়ে যেতে এসেছি, কেউ আমাকে আটকাতে পারবে না। এখানে বলে রাখি আমার আম্মুর নাম রুবি। সেই ঘটনার পর ধামরাইয়ে আমাদের এক আন্টির বাসায় জিনিসপত্র নিয়ে আমরা উঠে যাই এবং পরীক্ষা শেষে আমরা আবারও গ্রামে ফিরে যাই। বেশ কিছুদিন কেটে যায়। এদিকে ধীরে ধীরে আম্মুর আবারও পেইন শুরু হয়। আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার এক্সাম করে বলে যে আম্মুর ক্যান্সার ধরা পড়েছে। বলে কেমোথেরাপি দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আম্মুর নাকি ফার্স্ট স্টেজ। এর মাঝে একটা বিষয় নিয়ে আমার নানি ভীষণ চিন্তায় ছিলেন। আসলে আমার ভেতর দিয়ে যে জিন বা অপশক্তিটি সেদিন ঢাকা ধামরায়ে যে কথাগুলো বলেছিল তার ঠিক 1 মাস পরে আম্মুর ক্যান্সার ধরা পড়ে। এটা কোনো কাকতালীয় ঘটনা কি, নাকি এর মধ্যে কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে তা জানতাম না তখন। যাই হোক, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আম্মুর কেমোথেরাপি শুরু হয়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো সাধারণত কেমোথেরাপির ফলে রোগীর পরিস্থিতি ভালোর দিকে অগ্রসর হয়, কিন্তু এক্ষেত্রে প্রতিটা কেমোথেরাপির পর আম্মু আরও অবনতির দিকে এগিয়ে গিয়েছিল। 4 নম্বর কেমোথেরাপির পর আম্মুর চুলই ফেলে দিতে হলো এবং তখন থেকে আম্মু কেমন একটা পাগলের মতো আচরণ করতে থাকে। বাড়ির সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, এলোমেলো হয়ে থাকতো। নানি খুবই দুশ্চিন্তা করতেন আম্মুকে নিয়ে। উনি প্রথম থেকেই বলছিলেন কোনো কবিরাজ দেখাতে। তখন আমরা ব্যাপারটা গুরুত্ব দেইনি, কিন্তু এবারে নানির জোরাজুরিতে একটি কবিরাজের কাছে যাই। আমি ভেবেছিলাম কবিরাজ মানে জব্বা পরা, একটু বয়স্ক কেউ হবে, লম্বা দাড়ি থাকবে, কিন্তু কোথায় কি, উনি একজন মধ্যবয়স্ক, ওই 30 কি 35 বছরের মতো হবে, একজন ভ্যান চালক, খুবই সাদামাটা। যাই হোক, আমি কবিরাজকে সমস্ত বিষয় খুলে বলি। কবিরাজ আমার কথাগুলো শুনে বলেন যে ঠিক আছে, উনি পরে যাবেন। এদিকে আম্মুর পরিস্থিতি খুবই খারাপ ছিল, তাই আমি কবিরাজকে ভীষণভাবে রিকোয়েস্ট করে বলি, আপনাকে এখনই যেতে হবে কবিরাজ মশাই, আম্মুর অবস্থা ভীষণ খারাপ, কোনো কারণ ছাড়াই অনবরত গালিগালাজ করছেন। কেমোথেরাপির পর ওনাকে পেইন কিলার দেওয়া হয়েছিল ডাক্তারের পরামর্শে, তারপরেও প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছেন, মানে খুবই অস্বাভাবিক একটা পরিস্থিতি, আপনাকে যেতেই হবে। কবিরাজ শেষমেশ বলেন ঠিক আছে। আমি বাইক নিয়ে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে কবিরাজকে বাইকে নিয়ে বাসায় ফিরে আসি। তখন 8:15 মতো হবে।
কবিরাজ গিয়ে আমাদের উঠোনের মাঝে বসলেন এবং আম্মুকে সামনে বসতে বললেন। আম্মু তখন স্বাভাবিক ছিল না। 1 প্যাকেট আগরবাতি, 2টো মোমবাতি, সরিষার তেল ও 4টি সিগারেট। আমি তৎক্ষণাৎ দৌড়ে পাশের বাজার থেকে সেগুলো নিয়ে আসি। কবিরাজের সাথে ওনার এক সহকারী এসেছিল। দেখলাম কবিরাজ তাকে 4টি সিগারেট একসঙ্গে খেতে বললেন এবং চারপাশে আগরবাতি জ্বালিয়ে 2টো মোমবাতি আম্মুর সামনে জ্বালিয়ে বসিয়ে বেশ কিছু সূরা পড়েন। তারপর সরিষার তেলের ঢাকনা খুলে ফু দেন। এরপর একটি হাতকে চোঙার মতো করে মুঠো করে আম্মুর মাথার ওপর বসিয়ে সূরা পড়তে থাকেন। পড়তে পড়তে ধীরে ধীরে ওই মুঠোর ফুটো দিয়ে তেল ঢালতে থাকেন। তেল ঢালার সাথে সাথেই আম্মু ভীষণভাবে চিৎকার করে ওঠেন। কবিরাজ আমাকে ইশারা করে বলেন আম্মুকে ধরে রাখতে। আমি কোনো রকমে আম্মুকে ধরে রেখেছিলাম। এক পর্যায়ে তেল ঢালা শেষ হওয়ায় আম্মু আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর কবিরাজ মশাই আমাদের দালানে গিয়ে একটা গোল বৃত্ত আঁকেন এবং আমাকে একটি কাঠি দিয়ে বলেন বেশ কয়েকটি নাম লিখতে সেই গণ্ডির ভেতরে। আমি ওনার কথা মতো তাই লিখি। এরপর উনি ওই গোলাকার গণ্ডির মধ্যে গিয়ে বসেন ও খাবারের মতোই হাত মেলে মাটিতে রাখেন। তারপর বেশ কয়েকটি সূরা পড়তে থাকেন। এর মাঝে একটা বিষয় লক্ষ্য করে আমি ভীষণভাবে চমকে যাই। হঠাৎই দেখি কবিরাজের হাত যেন ইচ্ছার বিরুদ্ধে কোনো এক অদৃশ্য শক্তির টানে ধীরে ধীরে তার নির্দিষ্ট জায়গা থেকে সরে একটি নামের কাছে গিয়ে থামল। কবিরাজ নামটি খুলে দেখে কিছুটা বিব্রত হয়ে যান এবং কেমন যেন নিজের ওপর ভরসা না করে পুনরায় সেই প্রক্রিয়াটি করেন। এবারেও হাত অদৃশ্য কোনো একটি শক্তির টানে সেই একই নামের ওপর গিয়ে থামে। নামটি ছিল রক্ষা কালী দেবীর। আমার জানা মতে ভাইয়া এটি হিন্দু সম্প্রদায়ের এক দেবীর নাম। যা হোক, কবিরাজ আম্মুকে বলেন আমাদের পরিবারের ওপরে ভয়ঙ্কর কালো জাদু হয়েছে এবং আপনার ওপর সরাসরি একটি হিন্দু সম্প্রদায়ের জিন চালনা করা হয়েছে। আপনাকে ও আপনার ছেলেকে সম্পূর্ণরূপে তিলে তিলে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। উপস্থিত সবাই ভীষণভাবে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আমরা কিছু জিজ্ঞেস করতে যাওয়ার আগেই কবিরাজ আবারও একইভাবে সেই গণ্ডির মধ্যে হাত রেখে কিছু বিড়বিড় করে সূরা পড়ার পর আচমকাই আবারও সেই অদৃশ্য শক্তির টানে কবিরাজ নিজের থেকে উঠে সোজা বাসার ভেতরে চলে যেতে থাকেন। ব্যাপারটা এরকমই ছিল যে কেউ অদৃশ্য তারা হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কবিরাজ হাঁটতে হাঁটতে গিয়ে প্রথমে আমার বালিশ, তারপরে পরবর্তীতে আম্মুর ঘরের চৌকাঠের দিকে ইশারা করেন। আমরা সবাই ব্যাপারটা দেখতে থাকি। কবিরাজ জানায় কোনো এক পদ্ধতির মাধ্যমে এই কালো জাদুটি করা হয়েছে, অর্থাৎ ওনার ভাষ্য মতে আমাদের বালিশের ভেতর এবং আম্মুর ঘরের দরজার চৌকাঠের ভেতর জিনের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে তাবিজ রাখা হয়েছে। আমরা প্রথমে বিশ্বাস করি না ব্যাপারটা, তাই তৎক্ষণাৎ আমার বালিশটা ছিঁড়ে দেখি। বালিশ ছেঁড়ার পরে দৃশ্যটা আমরা কল্পনাও করতে পারিনি যে দৃশ্য দেখি সত্যি তার মধ্যে একটা তাবিজ রাখা ছিল। কবিরাজ সঙ্গে সঙ্গে ওটিকে বের করেন। তাবিজটি খোলার পরে দেখা যায় ওর ভেতরে ছোট্ট একটি কাগজ, তার মধ্যে কিছু লেখা ছিল। আমি দেখতে চাইলে কবিরাজ আমাকে বাধা দেন এবং সঙ্গে সঙ্গে ওটিকে মোমবাতির আগুনে পুড়িয়ে ফেলেন। এরপর হাতুড়ি বাটাল দিয়ে চৌকাঠ কাটতেই আশ্চর্যজনকভাবে তার ভেতর থেকে একটি সূক্ষ্ম তাবিজ পাওয়া যায়। মানে কি বলবো, কোনো মতে বিশ্বাস হচ্ছে কিনা জানি না, এটাও কি সম্ভব? একটা ঢালাই নিরেট কাঠের ভেতর থেকে কিছু কাটাছেঁড়া না করে কিভাবে তাবিজ ঢোকানো সম্ভব, তাও আজও আমার বোধগম্য হয়নি। সেই তাবিজটির মধ্যে একটি কাগজ মুড়ি দিয়ে রাখা ছিল, কিন্তু এবারে আমাদের পরিবারের সবার রিকোয়েস্টে কবিরাজ কাগজটি দেখান। কাগজটি খুবই অস্পষ্ট ঝাপসা ছিল, তার মধ্যে কিছু আরবি হরফে বা উর্দু হরফে লেখা ছিল, যা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। কাগজটিতে একটি পুতুলের ছবি আঁকানো ছিল, কিন্তু অস্বাভাবিকভাবে পুতুলটা অদ্ভুতভাবে আঁকা। পুতুলটার একটি হাত ছিল তার বুকের ওপরে। দেখতে বেশ বিভৎস লাগছিল। আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, এসব কি কবিরাজ মশাই? এই তাবিজটি আপনার আম্মুর ওপরে করা হয়েছে। খুবই নিকৃষ্টভাবে ধীরে ধীরে আপনার আম্মুকে শেষ করার পরিকল্পনা করা হয়েছে। একটি একটি করে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে আপনার আম্মুর। তাহলে যে আম্মুর ক্যান্সার ধরা পড়েছে? কবিরাজ দৃঢ় গলায় জানায় আম্মুর ক্যান্সার হয়নি। ক্যান্সার শুধুমাত্র বাহ্যিক অবস্থা, আমাদের সবাইকে বিভ্রান্ত করার জন্য। আদতে সেই নিকৃষ্ট জিন আম্মুর শরীরের ভেতরে ধীরে ধীরে একটি অঙ্গ নষ্ট করে চলেছে। আমরা অসহায় হয়ে পড়ি। আম্মু কান্নাকাটি করছিল। কে এই জঘন্য কাজ করতে পারে? কে আমাদের শত্রু? জানতে চাই কে করেছে এই কাজ। কবিরাজ প্রথমে জানাতে চাননি, কিন্তু আমাদের অনুরোধে শেষমেশ
জানাতে রাজি হন এবং পুনরায় একটি গোল গণ্ডি কেটে তার মধ্যে বসেন এবং বলেন, আপনাদের সন্দেহ হয় এরকম মানুষের নাম লিখে কাগজগুলোকে মুড়ে আমার সামনে রাখুন। সেই মতো আমরা কাগজে নাম লিখতে থাকি। আম্মু আমাকে নাম বলতে থাকেন, আমি লিখতে থাকি। কিছু মানুষকে আমি চিনতাম না, কিন্তু নাম না জানলেও চেহারায় চিনতাম। এইভাবে নিজেদের নাম সহ প্রায় 37টি নাম লিখে ওগুলো গোল গোল করে মুড়িয়ে গণ্ডির ভেতরে কবিরাজের সামনে রাখি। পুনরায় কবিরাজ একই পদ্ধতিতে কাগজগুলোর সামনে হাত রাখেন এবং এক পর্যায়ে একই রকমভাবে অদৃশ্য শক্তি তার হাত শূন্যে নিয়ে গিয়ে একটি কাগজের ওপরে রাখে। আমাদের সন্দেহ ছিল সেই নামের ওপরে, তবে সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়ার জন্য আবারও কাগজগুলো মুড়ে এলোমেলো করে কবিরাজের সামনে রাখি এবং এবারেও একই পদ্ধতিতে কবিরাজ পুনরায় সেই একই কাগজটি বের করে নিয়ে আসেন। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, ভেবেছিলাম হয়তো এগুলো কোনো ফেক কিছু, কিন্তু যেভাবে কাঠের ভেতর থেকে তাবিজ বের করেছিলেন তিনি, সেটি দেখার পর এসব অবিশ্বাস্য লাগলেও ছিল ভয়ঙ্কর বাস্তব। কাগজে যে নামটি লেখা ছিল সেটা আমার বলতে দ্বিধা নেই, কারণ মানুষের জানা দরকার পরিচিত মুখের আড়ালে মানুষ কতটা নির্মম হতে পারে। কাগজটিতে যে নাম লেখা ছিল সেটার নাম ইয়াসমিন, আমার মেজো কাকির নাম। ঘটনার শুরুতে যে কাকির কথা বলেছিলাম উনি না, ইনি আমার মেজো কাকি। ইনারা শহরে থাকেন। ছোট থেকে দেখেছি মেজো কাকার সঙ্গে আমার আব্বুর প্রায় ঝগড়া লেগে থাকতো। আমার আম্মুর সঙ্গে কাকিরও ঝগড়া লাগতো। আমাদের উন্নতি ভালো কোনো কিছু সহ্য করতে পারতো না তারা। মূলত ব্ল্যাক ম্যাজিকটা করেছিল এই ঘটনার পর থেকে। একবার আব্বু একটি 30 লক্ষ টাকা দামের জমি কেনার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই মতো কেনার বায়না করে আসেন এবং তারপরে একটা ব্ল্যাক ম্যাজিক করা হয় আমাদের ওপরে, যা আমরা পরবর্তীতে জানতে পারি। কিন্তু এটাও জানতে পারি কাকি নাকি আমাদের ওপর কালোজাদু করার জন্য প্রায় 2 লক্ষ টাকা খরচ করেছিলেন। এসব আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ একজন নিকৃষ্ট মানুষ যেভাবে কালোজাদু করে, একজন মানুষের জীবন নষ্ট করে দিতে পারে, তার পক্ষে সবই সম্ভব। এখন যদি উনি কোনো প্রকারে আমার উপরে আবারও কালোজাদু করতে চান, করতে পারেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আছেন, উনিই রক্ষা করবেন। আর ভাইয়া, কালোজাদু তো কোনো আইনের আওতায় আসে না, তাই আমরা জেনেও কিছু করতে পারি না। ওনাদের জাহান্নামেও জায়গা হবে না। যাই হোক, এভাবে বেশ কেটে যাচ্ছিল দিন। আমরা তবুও কেমোথেরাপি বন্ধ করিনি। থেরাপি অনবরত চলতে থাকে। মনের মধ্যে একটা আশা ছিল, ডাক্তার যদিও বলেই দিয়েছিলেন যে লাস্ট স্টেজ, কিছু করা যাবে না। একটা কথা বলতে ভুলে গেছি, সেদিন কবিরাজ আম্মুর চিকিৎসা করে চলে যাওয়ার পর আমি নানিকে তার বাসায় দিয়ে আসতে যাই। ফিরে এসে দেখি আম্মু কান্নাকাটি করছে। জানতে চাইলে জানায় উনি মনের শান্তির জন্য দোয়া পড়তে যাবেন। এমন সময় আচমকাই সেই কাকি আম্মুকে ফোন দিয়ে বলেন, কিরে, জেনে গেছিস তাই না? এখন দোয়া নামাজ পড়ে কি হবে? তুই তার বেশি দিন বাঁচবি না, তোর সময় ঘনিয়ে এসেছে। আম্মু ভীষণভাবে কান্নাকাটি করে ফোন রেখে দেয়। আশ্চর্যজনক ব্যাপার হলো, কাকি কি করে জানলো আম্মু দোয়া পড়ছে? এখানে কবিরাজ এসে আম্মুর চিকিৎসা করে গেছে জানি না। যদিও ডাক্তারের কথা অনুযায়ী আর মাত্র 3 মাস সময় ছিল আমাদের হাতে, তবুও মন মানতেই চাইছিল না। ছোট থেকে আম্মু আমাকে ভীষণ আদর করত। এবারে নানি আবারও আম্মুকে একটি বড় কবিরাজের কাছে নিয়ে যায়। আসলে কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না এই পরিস্থিতি। কোনোভাবেই মন চাইছিল না যে আম্মুর ক্যান্সার হয়েছে এটা মেনে নিতে। নানি ও আম্মু আমাকে যাওয়ার পর ফোন দিয়ে জানান ওনারা সেই রাতে সেখানেই থাকবেন, পরের দিন আমাকে যেতে হবে। পরদিন সকালে যাওয়ার পর কবিরাজ আমাকে বলেন, এখন বাজারে যাও, সেখান থেকে একটি চালন, একটি মাটির হাড়ি, একটি নতুন গামছা ও একটি কাঁচি নিয়ে আসবে। তবে মনে রেখো, খবরদার হাড়ি যেন কোনোভাবে না ভাঙে। আমি কবিরাজের কথা মতো তার বাসা থেকে 1 কিলোমিটার দূরে একটি বাজারে যাই এবং সেখানে সমস্ত জিনিস কিনে ধীরে সুস্থে আস্তে আস্তে নিয়ে আসি। নিয়ে আসার পরে দেখি অস্বাভাবিকভাবে হাড়ির মধ্যে একটি ছোট্ট ফুটো। কবিরাজ সেই ফুটো দেখে অনেক বকাবকি করেন এবং বলেন, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে, তুমি হাড়িটি ভেঙে নিয়ে এলে। কিন্তু এটি কিভাবে সম্ভব? আমি খুবই যত্নে হাড়িটি নিয়ে এসেছিলাম। কবিরাজ বলেন, যাই হোক, আর এই জায়গা থেকে হাড়ি কেনা যাবে না। তুমি কসুরিয়া যাও, সেখানে আজকে হাট, ওখান থেকে একটি হাড়ি কিনে নিয়ে এসো, তবে 1 ঘন্টার মধ্যে আনতে হবে। আমি ঝড়ের গতিতে কসুরিয়া হাটে যাই এবং নির্বিঘ্নে হাড়িটা নিয়ে আসি। হাড়ি নিয়ে আসার পর কবিরাজ তার কাজ শুরু করেন।
প্রথমে আম্মুর যে ছোট ছোট চুল হয়েছিল সেগুলোকে পুনরায় ফেলে দিতে বলেন। এরপর সেখানে বিডের পাশে একটি গাব গাছের নিচে আম্মুকে বসিয়ে মাথার উপরে চালন রেখে তার উপরে গামছা দিয়ে পাতিল থেকে ধীরে ধীরে পানি ঢালা শুরু করেন। এটাকে গ্রামের ভাষায় ধারান বলে। ধারান দেওয়ার কারণে আম্মুর ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল। আসলে কেমোথেরাপির পর থেকে আম্মুর মাথায় জল একেবারেই তিনি সহ্য করতে পারতেন না। যাই হোক, শ্বাসকষ্ট হওয়ার জন্য আম্মুকে আবারও ধরে নিয়ে কবিরাজের বৈঠকখানায় বিশ্রামের জন্য শুইয়ে দেয়া হয়। এরপর আমি নানির কাছে জানতে চাই গতরাতে কবিরাজ কি করেছিল। নানি আমাকে জানায়, গতরাতে কবিরাজ তোর আম্মুকে একটা আসন পেতে বসিয়ে গন্ডি কেটে তার মাঝে হাদিয়া রাখতে বলে জিনদের জন্য। সেই মতো আমি 101 টাকা রাখার পর কবিরাজ কিছু সূরা পড়তে থাকেন এবং মাঝে মাঝে তোর আম্মুর নাম নিতে থাকেন। একটা সময় তোর আম্মু মাটিতে লুটিয়ে পড়ে এবং কয়েক মুহূর্ত পর আচমকায় উঠে বসে এবং বিভৎস কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমাকে কেন ডেকেছিস? বিরক্ত করছিস কেন? তুই জানিস না নৌকা তীরে ফিরে গেছে, নৌকা এখন ডুবে যাচ্ছে, আর কিচ্ছু করার নেই। কবিরাজ আরো কিছু সূরা পড়ে জিজ্ঞেস করেন, তোকে কিভাবে এখানে পাঠানো হয়েছে আর কি শেষ হয়ে গেছে? তখন ভেতরে থাকা সেই জিনটি বলে, জানের বদলে জান যে পাঠিয়েছে সে একটি শিশুর জান বলি দিয়ে তার রক্ত আমাকে নৈবেদ্য দিয়েছে। এর জান নিতে বলেছে, আমার কিছু করার নেই, নাও ডুবে গেছে। কথাগুলো শুনে আমি ভেঙে পড়ি এবং সেই জিনকে অনুরোধ করি, দোহাই তোমাদের, আমার মেয়েকে ছেড়ে দাও। কর্কশ কণ্ঠে আবারও সে বলে ওঠে, তুই জানিস না জিনেরা কথা দিলে কথার খেলাপ করে না? নৌকা তীরে ডুবে গেছে, একে আর বাঁচাতে পারবি না। এখন যা যা, আমাকে বিরক্ত করিস না। এই বলে সে থামে। কথাগুলো শুনে আমি ভীষণভাবে ভেঙে পড়ি। এরপর আমি সেখান থেকে চলে আসি। সেদিনের পর আম্মু আমার খালার বাসায় ছিল। প্রায় 3 থেকে 3.5 মাস কেটে যায়। একদিন খালা ফোন করে বলে ওনার বাসায় যেতে। আম্মুর শরীর ভীষণ খারাপ। সেই শুনে আমি আব্বু তাড়াতাড়ি সেখানে যাই। সেখানে পৌঁছে দেখি সব শেষ, আম্মু আর নেই। আমরা ভীষণভাবে ভেঙে পড়ি, সব শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা আম্মুকে আমাদের বাসায় নিয়ে আসি এবং নিয়ম আচার পালন করে জানাজা করাই। আম্মুকে কবর দিতে নিয়ে গিয়ে প্রথম একটি কবর খোলার সাথে সাথে দেখা যায় অন্য আরেকটি কবর বেরিয়ে পড়েছে। পুনরায় আরেকটি স্থান নির্ধারিত করে কবর খুঁড়ে আম্মুকে কবরস্থ করা হয়। এই সমস্ত করে উঠতে উঠতে প্রায় রাত 12টার মতো বেজে যায়। তারপর আমরা সবাই বাসায় ফিরি। এরপর 7 দিন কেটে যায়। আমি মন মরা হয়ে কবর জিয়ারত করতে কবরের স্থানে গিয়েছিলাম। এমন সময় বড় রাস্তার পাশের মোড়ে আচমকাই আসমা পাগল আমার রাস্তা ঘিরে দাঁড়ায়। এখানে বলে রাখি, আসমা আমাদেরই বয়সী। পাগল ঠিক বলা চলে না, তবে অনেকেই বলে ওর নাকি মাথার ঠিক নেই, ওর সাথে নাকি 3টে জিন আছে। একটা সময় আমার ক্লাসমেট ছিল। যাই হোক, আসমা রাস্তা আটকে হঠাৎই বলে, কি সাজ্জাদ, আম্মুর কাছে যাস? তোর আম্মু ভীষণ কষ্টে আছে সাজ্জাদ, তাকে বাঁচা। তোর আম্মু মরে নাই, তাকে কবর থেকে তোলার ব্যবস্থা কর, তার এখনো মেয়াদ ফুরায়নি। কি বলবো ভাইয়া, আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। কি সব বলছে এই পাগল? আর যদি পাগলই বা হবে, তাহলে ও জানলো কি করে আমি আম্মুর কবরের দিকে যাচ্ছিলাম? কিছুই বুঝতে পারছিলাম না। মনকে শান্ত করে বললাম, হয়তো পাগলের পাগলামি, তাই গুরুত্ব না দিয়ে চলে যাব। এমন সময় আসমা আবারও বলে ওঠে, চলে যাচ্ছিস কেন? হায় আমার পিছু পিছু। ছোটবেলায় আসমার আম্মু আমাদের কোরআন শরীফ পড়াতেন, আর আসমা ও আমি পরিচিত, তাই কিছু না ভেবে একটা ঘোরের মধ্যে ওর পেছন পেছন চলে যাই। ওর বাসায় যাওয়ার পর আসমা আমার হাত ধরে বলল, তোর মা তো মরে নাই, তোর মাকে বান মারা হয়েছিল, মেয়াদে কুফরি, যার মেয়াদ এখনো ফুরায়নি। তোর মা এখনো 2 মাস 11 দিন বাঁচবে। আমাকে স্বপ্নে এসে বলে গেছে যে সাজ্জাদকে বল আমাকে কবর থেকে তুলতে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি চমকে যাই, বান মারা হয়েছে মানে? আমি আসমার কথাগুলো শুনে কেঁদেই ফেলি। কি বলছিস এসব? আসমা বলে, জানি তোর আমার কথা বিশ্বাস হবে না, তুই তোর মায়ের কবরের কাছে যাচ্ছিস, গিয়ে দেখতে পাবি তোর মায়ের কবরের ওপরে একটি জবা ফুল রাখা আছে। আমি আজ সকালে সেই ফুলটা রেখে এসেছি। সেই ফুল 2 মাস 11 দিন তাজা থাকবে। তার মাঝে তুই তোর আম্মুকে যদি তুলতে পারিস কবর থেকে, তাহলে সে বেঁচে যাবে। এখন যা। আমি রীতিমতো হতবাক হয়ে যাই। কি বলছে ওই সব? বিশ্বাস হচ্ছিল না। এখানে বলে রাখি,
পরবর্তীতে আমি এক হুজুরের কাছ থেকে জানতে পেরেছিলাম এই মেয়াদি কুফরি কি। আসলে মেয়াদি কুফরি হুজুরের বলা অনুযায়ী মানুষকে একদম নিস্তেজ, প্রায় মৃত মানুষের মতো করে ফেলে, যাতে সাধারণত মানুষ ভেবে নেয় যে সেই মানুষটি মারা গেছে, অথচ তার মেয়াদ বাধা থাকে। সেই মেয়াদ পর্যন্ত ভেতরে সূক্ষ্ম শরীরে মানুষটি জীবিত থাকে, কিন্তু মানুষ ভুল করে তাকে কবরে দিয়ে দেয়। ফলে নির্দিষ্ট মেয়াদের পর সূক্ষ্ম শরীর থেকে মানুষটি মারা যায়। যাই হোক, পুনরায় ঘটনায় চলে আসি। প্রথমে আমার বিশ্বাসই হচ্ছিল না। ধীরে ধীরে কবরস্থানে গিয়ে দেখে সত্যি আম্মু কবরের মাথায় একটি জবা ফুল রাখা আছে। এখন আর কি ব্যাখ্যা দিব এটার ভাইয়া? আমি খুবই অবাক হয়ে যাই। ব্যাপারটা দেখে বাসায় চলে আসি এবং আব্বুকে জানাই। আব্বুও প্রথমে বিশ্বাস করছিলেন না, কিন্তু পরে উনি জবা ফুলটি সেখানে আছে দেখতে পেয়ে বিশ্বাস করেন। আব্বুকে সাথে নিয়ে আমরা পাশের মাদ্রাসার হুজুরের কাছে যাই। হুজুরের সাথে কথা বলি, কিন্তু হুজুর বলেন, একটা পাগলের উপরে ভরসা করে একটা মুর্দা তোলা ঠিক হবে না। জানাজার পর কোনো মানুষই জিন্দা থাকতে পারে না। আপনারা যদি কবর থেকে মুর্দা তোলেন তাহলে তার খুব কষ্ট হবে। এটা নাজায়েজ, এটা করেন না। এরপরে ভাইয়া আমরা কোনোভাবে চেষ্টা করি কবর থেকে আম্মুকে তোলার। এর মাঝে বেশ কয়েকবার পাগলিটির কাছে গিয়েছিলাম এবং সে প্রায়ই আমাকে নানান কথা বলতো। সাজ্জাদ, তোর আম্মু আমাকে বলেছে ওর ভীষণ কষ্ট হচ্ছে, ওখান থেকে তোল, তাড়াতাড়ি দিন ফুরিয়ে আসছে, সব শেষ হয়ে যাবে মেয়াদ যদি শেষ হয়ে যায়। কিন্তু আমি কোনোভাবেই কিছু করতে পারছিলাম না। তাই আমাকেও একটা সময়ের পর পাগল ভাবা শুরু করেছিল সবাই। এদিকে আশ্চর্যজনকভাবে আমি যে কবরই আম্মুর কবরের কাছে যাই, সেই জবা ফুলটি একই তরতাজা দেখি। এর কি ব্যাখ্যা জানা নেই। কেউ প্রতিদিন ওখানে তাজা ফুল রেখে যায়, নাকি ওটা সেই জবা ফুল, তা আজও জানি না। এভাবে ধীরে ধীরে আসমার কথা অনুযায়ী প্রায় 2.5 মাস কেটে যায়। কোনোভাবে আমরা আম্মুকে কবর থেকে তুলতে পারিনি। একদিন আবারও বড় পাড়ার মোড় দিয়ে যাওয়ার সময় আসমা আমাকে ডেকে করুণ কণ্ঠে বলে, সাজ্জাদ, তুই তো তোর আম্মুকে বাঁচাতে পারলি না। তোর আম্মুর মেয়াদ শেষ হয়ে গেছে। তোর আম্মু এবার সত্যিই মরে গেছে। কবরে গিয়ে দেখিস জবা ফুলটা শুকিয়ে গেছে। আমি টুকরে কেঁদে উঠি। আসমার কথা মতো কবরে গিয়ে দেখি সত্যি জবা ফুলটি শুকিয়ে গেছে। এর ব্যাখ্যা কারো কাছে নেই। যদি থাকে দয়া করে আমাকে জানাবেন। আজ এত বছর পর ঘটনাটি আমি শেয়ার করলাম। এখন বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত অভিমত। আমার আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। সবাই ভালো থাকবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। আপনারা আমাদেরকে লিখুন, ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। যেহেতু তিনি ঠিকানা শেয়ার করতে নিষেধ করেছেন, আমি তার ঠিকানা শেয়ার করছি না। আমি শুধুমাত্র ঘটনাটা পড়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি এবং সকল শ্রোতারা আল্লাহর রহমতে ভালো আছেন। এটা আমার প্রথম ঘটনা শেয়ার করব কি করব না চিন্তায় ছিলাম। আজ ভাবলাম ঘটনাটা সকলের সাথে শেয়ার করে যাই। আমার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কোনো একটা গ্রামে। কোনো একটা কারণবশত গ্রামের নামটি বলতে পারছি না। আমি ঢাকা থেকে অনেক দূরে নোয়াখালীতে থাকি, তাই স্টুডিওতে এসে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব না। ঘটনাটা আপনার কণ্ঠে খুব ভালো লাগবে সকল শ্রোতাদের। আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে সকল শ্রোতাদের সাথে শেয়ার করার অনুরোধ করব। আমি আমার নাম প্রকাশ করতে চাচ্ছি না। SA কলেজের অনার্স 2য় বর্ষের একজন ছাত্র আমি। আমার বয়স যখন 8 বছর, 2008 সাল, তখন ঘটনার সূত্রপাত। ঘটনাটি ঘটে আমার এক মামার সাথে। মামার নাম হলো রফিক। মামা আমার থেকে 3 বছরের বড়। আজ মামা ওই ঘটনার কারণে বেঁচে নেই। তার মৃত্যুর জন্য তার মা বাবা এখনো নিজেকে দায়ী মনে করে। বলে রাখা ভালো রাসেল ভাই, আমার নানা বাড়ি আমাদের পাশের গ্রামেই ছিল। আমি ছোটবেলায় বেশিরভাগ সময় নানা বাড়িতে থাকতাম। ওই দিনও আমি নানার বাড়িতে ছিলাম। যেখানে ঘটনাটা ঘটে আমার নানার বাড়ি থেকে 10 থেকে 15 মিনিটের হাঁটা রাস্তা। কয়েকটি হিন্দু বাড়ি আছে সেখানে। ওই এলাকার নাম হলো চালপাড়া, নোয়াখালীর ভাষায় যাকে বলা হয় চালহারা। বলে রাখা ভালো, ওই জায়গায় যে হিন্দু বাড়িগুলো আছে তা একটা অপরটার থেকে বেশ দূরে দূরে। ঘটনাটি ঘটে যেদিন, সেদিন এক হিন্দু লোক মারা যান। ওনাকে ওই দিন সন্ধ্যায় শ্মশানে নিয়ে যাওয়া হয় লাশ পোড়ানোর জন্য। শ্মশানটি ছিল একটি হিন্দু বাড়ির থেকে দূরে,
মাটির রাস্তার দুপাশে বড় বড় ঘাস, ঘাসের পাশে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে বড় বড় তাল গাছ। যেখানে মানুষ পোড়ানো হয় তার ঠিক পাশেই একটা বড় গাছ আছে। কোনো বাড়িঘর নেই। কোনো হিন্দু মানুষের মৃত্যু ছাড়া ওইদিকে কেউ যায় না। এখনো দিনের বেলা ওই জায়গাতে যেতে মানুষ ভয় পায়। রফিক মামার বড় চাচাতো ভাইরা ওই এলাকায় মারা গেছে। লোকের মুখে শুনতে পেয়ে চিন্তা করলাম, কখনো হিন্দুদের লাশ পোড়ানো দেখিনি, তাই তারা লাশ পোড়ায় কিভাবে দেখতে যাই। যেই চিন্তা সেই কাজ। যাওয়ার প্রস্তুতি নেই। রফিক মামা শুনতে পায় তাদের সাথে যাওয়ার জন্য কান্না করতে থাকে। তারা প্রথমে না করলেও রফিক বাবার কান্না দেখে এক পর্যায়ে তারা তাকে নিয়ে যায়। ওখানে গিয়ে দেখে যে হিন্দুদের লাশের আগুন দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। মামার সামনে তারা লাশে আগুন দেয়। কিছুক্ষণ পর লাশটি উঠে বসে, যার নাক দিয়ে রক্ত পড়ছিল। হিন্দুরা লাশটিকে লাকড়ি দিয়ে আবারও শুইয়ে দেয়। এটা হয় কারণ মানুষকে পোড়ানোর সময় মানুষের হাড় শক্ত হয়ে যায় এবং রফিক মামা এটা দেখে অজ্ঞান হয়ে যায়। অচেতন অবস্থায় রফিক মামাকে বাড়িতে নিয়ে আসা হয়। এটা দেখে রফিক মামার মা চিৎকার করে ওঠে। আমরা সবাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার তাকে চেক আপ করে। তারপর সকালে তার জ্ঞান ফেরে। আমরা এবং সবাই রফিক মামার চাচাতো ভাইদের থেকে ঘটনাটি শুনতে পাই। এরপর সবাই ওখানে যাওয়ার জন্য তাকে বকাঝকা করতে থাকে। ঘটনাটা এখানে শেষ হলে পারত। তারপর থেকে রফিক মামার একটা রোগ দেখা যায়, তাকে বলে মৃগী রোগ। এ রোগে নাকি মানুষের হঠাৎ করে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। উদাহরণ, মানুষ হাঁটতে আছে, সামনে কি পুকুরে কি নাকি রাস্তায়, দেয়াল নাকি কোনো কিছু সামনে বাধা আছে, কোনোটা খেয়াল করে না। এই রোগের জন্য রফিক মামাকে অনেক ডাক্তার দেখানো হয়। রোগটির কোনো সুরাহা হয় না। বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হলে হুজুর বলে রফিক মামা যে ভয় পেয়েছিলেন ওই সময় তাকে একটা খারাপ জিন আসর করেছে। এই জিনটা খুবই শক্তিশালী, তিনি এর কিছুই করতে পারবেন না। রফিক মামার মা হুজুরের কথায় বিশ্বাস করেন না। এভাবেই কেটে যায় 3 থেকে 4 বছর। রফিক মামার রোগটা আরো বেড়ে যায়। বলে রাখা ভালো, রফিক মামার একজন ফুপু ঢাকার গুলিস্তান এলাকায় থাকত। 2012-13 সালের দিকে রফিক মামা তার মায়ের সাথে ঢাকায় তার ফুপুর বাসায় বেড়াতে যায় এবং ওখানে তার ফুপুর কাছে শুনতে পায় গুলিস্তানের কোনো একটা জায়গায় এক তান্ত্রিক চিকিৎসা করে। রফিক মামাকে ওখানে নিয়ে যাওয়া হয়। তান্ত্রিক মামাকে দেখে বললেন তিনি এর চিকিৎসা করতে পারবেন, 20,000 টাকা লাগবে। 2012-13 সালে 20,000 টাকা কম ছিল না। কিন্তু বলে রাখা ভালো, রফিক মামার বাবা ছিলেন একজন কৃষক, তারা ছিলেন নিম্নবিত্ত। এত টাকা দেখে তারা চিকিৎসা করাবেন না বলে চলে আসতে যাবে, তখন তান্ত্রিক বলে ওঠে এই জিনটা খুবই খারাপ জিন, রফিক মামাকে নাকি নিয়ে যাবে। 18 থেকে 22 বছরের মধ্যে রফিক মামার মা চিন্তা করে তান্ত্রিক মনে হয় টাকার জন্য বানিয়ে বানিয়ে বলছে। এই কারণেই তারা চিকিৎসা না করিয়ে চলে আসে। এটাই ছিল সবচেয়ে বড় ভুল। এবং যে ভয় ছিল সেটাই হলো, মামা মারা যায় তখন ক্লাস 10-এ। তার টেস্ট পরীক্ষা চলছিল। সালটা ছিল 2018। রফিক মামার বয়স তখন 19 বছর। আমার পরীক্ষা ছিল সকাল 9টা থেকে। তাড়াতাড়ি খাবার খেয়ে স্কুলে চলে যাই। যথারীতি পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষার 2 ঘন্টা যেতে না যেতেই আমার আম্মু আমার স্কুলে হাজির। আমি স্কুলে আম্মুকে দেখতে পেয়ে অবাক হয়ে যাই। আম্মু এসে বলে তো রফিক মামা মারা গেছে। এখানে বলে রাখা ভালো, নানা বাড়ির পাশের বাড়িতে একজনের নামও রফিক। আমি ভাবলাম সেই রফিক মামাই হয়তো মারা গেছে, কিন্তু আমার মা আমাকে শুধরে দিলেন। তিনি বললেন যে আরে না, তোর রফিক মামাই মারা গেছে। স্যারকে খাতা দিয়ে নানা বাড়িতে চলে আসলাম। আমাকে লাশের চেহারা দেখতে বারণ করলেও আমি লাশের চেহারা দেখি এবং মামার নাক দিয়ে তখন রক্ত পড়ছিল। রফিক মামাকে কবর দিয়ে আমরা বাসায় চলে আসি। আমার পরীক্ষা শেষ হলে আমি নানা বাড়িতে যাই এবং রফিক মামার মায়ের কাছ থেকে মামার মৃত্যুর ঘটনা শুনি। এখানে বলে রাখা ভালো, রফিক মামার 4 ভাই বোন। মামার সেজ ও বড় ভাই তারা যেভাবে হোক বিদেশে পাঠায় এবং মোটামুটি সচ্ছল পরিবার তারা, এবং নতুন ঘর হয়েছে তখন। তিনি বলেন ওই দিন সন্ধ্যা থেকে শরীরটা তার ভালো লাগছিল না, তাই তিনি তাড়াতাড়ি শুয়ে পড়েন। রফিক মামা প্রতিদিনের মতো বাজার থেকে আসে রাত 8টা বাজে। এখানে বলে রাখা ভালো, মামা বাজারে ফার্নিচারের দোকানে কাজ শিখত। খুব সাহসী ছিল সে, মাছ ধরার নেশাও ছিল, তাই প্রতিদিন কোচ বা ট্যাঁটা নিয়ে মাছ ধরতে বেরিয়ে যেত অনেক রাত পর্যন্ত। মাছ ধরে তারপরে ঘরে ফিরত। ওই দিন রফিক মামা বাজার থেকে এসে মাকে ভাত দিতে বলেন এবং তার মা তাকে বলেন তুই খেয়ে নে। মামা নিজে খেয়ে প্রতিদিনের মতো কোচ আর ট্যাঁটা নিয়ে মাছ ধরতে বেরিয়ে চলে যায়। 12টার দিকে অনেক মাছ নিয়ে ঘরে এসে মাকে ডাকতে থাকে। মাকে ফ্রিজে রাখতে বলে মাছগুলো। রফিক মামা মাছগুলো রেখে টয়লেটে যায়। টয়লেট কিন্তু বাসা থেকে একটু বেশি দূরে ছিল এবং সেখানে যায়। রফিক মামার মা যখন ফজরের নামাজ পড়তে ওঠে দেখে মামা ঘরে নেই।
তিনি মনে করেন রফিক মামা মনে হয় টয়লেটে, তাই তিনি অজু করে ফজরের নামাজ পড়ে মামার ঘরে আসেন। তিনি খুঁজতে বের হন, তার ছেলেকে না পেয়ে এদিক সেদিক খুঁজতে থাকেন। উল্লেখ করে রাখা ভালো যে বাড়ি থেকে 100 মিটার সামনে দোকান, সেই দোকানের দিকে যেতে লাগলেন তিনি। রাস্তার পাশে খাদের মতন একটা জায়গায় একটা বড় পুতুল পড়ে আছে, হালকা অন্ধকারে ঠিক দেখা যাচ্ছে না। তিনি ওটার দিকে খেয়াল না করে দোকানে গিয়ে দেখেন দোকান তখনও খোলেনি। মসজিদ থেকে তখন কতগুলো লোক আসছিল, তাদেরকে তিনি জিজ্ঞেস করেন, তারাও কিছু বলতে পারে না। হঠাৎ তার মনে হলো ওই পুতুলটার কথা। তিনি তাড়াতাড়ি গিয়ে যা দেখলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। একটু আলো হয়েছে, রফিক মামার মা দেখেন তার ছেলের পা দুটো ওপরে, মাথা গর্তের মধ্যে ঢুকানো। তিনি এটা দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যান এবং তার জ্ঞান ফিরলে তিনি দেখেন তিনি খাটের ওপরে তার ছেলের নিথর দেহটা মাটিতে শোয়ানো। এখনো পর্যন্ত রফিক মামার মৃত্যুটা একটা রহস্য। এখনো জানি না মামা গর্তের কাছে কেন গেল। টয়লেট গর্তের বিপরীত দিকে ছিল। আমি খুবই দুঃখিত কথাগুলো গুছিয়ে না লিখতে পারার জন্য। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। রহস্যময় ঘটনা তিনি জানিয়েছেন, যদিও লেখাটার মধ্যে একটু ঝামেলা ছিল বলে আমার পড়তে একটু অসুবিধা হয়েছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আপনারা নিশ্চয়ই ঘটনাটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ সেই ঘটনাটি শোনার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আপনাদের কাছ থেকে ঘটনা চাই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনাদের ঘটনা পাঠিয়ে দিন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। সো আজকে আমি একটা ভূত.com-এ আমার আব্বুর সাথে একটা ঘটে যাওয়া কাহিনী আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সো আপনারা যদি এই কাহিনীটা শেয়ার করেন তাহলে আমার কাছে আরো কাহিনী আছে, সো ওইগুলা শেয়ার করবো আমি ভূত.com-এ। সো আমি এখন কাহিনী শুরু করতেছি। সো সালটা ছিল তখন 1999 থেকে 2000 সাল। সো তখন কি হয়েছিল, তখন আব্বু অনেক সিনেমা দেখতো। তো আমাদের এলাকা থেকে একটা শহরে যেতে হতো সিনেমা দেখতে, সিনেমা হলে। তো তখন আব্বু কি করলো, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছিল। ওই দিন খুব বৃষ্টি হওয়ার কারণে সিনেমা হল তাড়াতাড়ি বন্ধ দেয়। দেন আব্বু বাড়ির পথে রওনা দেয়। রাস্তায় তখন অনেক ঝড় নামে। তারপর আব্বু আস্তে আস্তে বাড়িতে আসতে থাকে। তারপর আব্বু তখন কিন্তু আকাশ যখন চমকায় তখন আব্বু কি ওই আলো দেখে দেখে আসতে থাকে। দেন রাস্তায় আব্বু একটা বোনের সাথে দেখা হয়। সো আব্বু ওই বোনকে জিজ্ঞেস করলো, তুই এত রাতে এখানে কি করিস? সো বললো, তোদের বাড়ি যাচ্ছিলাম। সো আব্বু বল, তাইলে আমার সাথে চল। পরে দুজন যাচ্ছে। সো আব্বু কি করলো, ওর সাথে যখন যাচ্ছিল তখন বেসিক্যালি আব্বু লুঙ্গিটা কাসু করে নেয়, গ্রামের ভাষায় ওইটা বলে কাসু। সো কাসু করে নেয়। সো তখনই আব্বুর ওই বোনটা অনেক লম্বা হতে থাকে এবং আব্বুকে ধরে ফেলে। আব্বু আর ওই ভূত টাইপের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তখন তারা লড়াই করতে থাকে। সো অনেকক্ষণ করতে করতে তারা হাঁপিয়ে যাচ্ছিল। তখন ফজর আজান দিয়ে দিবে। এই টাইমে একটা লোক যাচ্ছিল। সো উনি বেসিক্যালি কানে কম শুনে। সো আব্বু ওনাকে ডাকতে থাকে, কিন্তু উনি কোনো সাড়া দিচ্ছিল না, কারণ উনি কানে শুনতো না, কানে কম শুনতো। তখন হঠাৎ করে উনার একটা লাইটের আলো এসে আব্বুর উপর পড়ে। তখনই ওইটা আব্বুকে ছেড়ে দেয়। আর ওই লোকটা আব্বুকে দেখে এবং আব্বুকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তারপর আব্বু ওনাকে সব কাহিনী খুলে বলে। তারপর আব্বুকে নিয়ে আব্বুর বাসায় দিয়ে আসে, দাদুর বাসায় দিয়ে আসে। সো আব্বুকে এইভাবে, দাদুকে কিছু না বলে আব্বু খাওয়ার জন্য পাগল হয়ে যায়। সো আব্বু ওইখানে গিয়ে গোসল টোসল না করে খেয়ে ফেলে। সো আব্বুর সাথে আরো কাহিনী ঘটে, এখানে কাহিনী শেষ না। সো আব্বু তখন চাকরি হয়েছিল, তখন ট্রেনিং এর জন্য যাচ্ছিল। সো ওই টাইমে রাস্তা ফুল খালি ছিল। খালি থাকার কারণে আব্বু যাচ্ছিল, একটা সিগারেট ধরে যাচ্ছিল। সো আব্বু বেসিক্যালি দেখলো পিছন থেকে কতগুলো মুরগির বাচ্চা ডাকছে। সো আব্বু ওইগুলা পাত্তা না দিয়ে সামনেই যাচ্ছে। সো কি করে আব্বু যেতে যেতে অনেকটা পথ চলে যায়। তারপর দেখে পিছে তাকিয়ে দেখে আবার ওইখানে ছাগলের বাচ্চা। এভাবে যেতে যেতে আবার দেখে যে কুকুরের বাচ্চা। এইগুলো দেখে আব্বু খুব ভয় পেয়ে যায় এবং তারপর আব্বু তাড়াতাড়ি ট্রেনিং এ গিয়ে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে। তারপর জ্ঞান ফেরার পর সবাইকে এগুলা বলে। তারপর আর ট্রেনিং করতে চায় না। তারপর সবাই আব্বুকে বাড়িতে ফেরত দিয়ে যায়। সো রাসেল ভাই, এটাই আমার ছিল কাহিনী। ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন। আমার কাছে আরো ভয়ানক কাহিনী আছে। সো এগুলা যদি এটা শেয়ার হয় তাহলে অবশ্যই আমি ওইটা শেয়ার করব। সাল 2010 অথবা 11, তখন আমার বয়স হবে 12 অথবা 13, এমন বয়স হবে।
তো আমি ভাইয়া আসলে শুরু থেকে মাদ্রাসায় স্টাডি করতাম। তো মাদ্রাসার পরীক্ষার ছুটিতে আমি বাসায় আসি। তো বাসায় আসার পরে আম্মু আমাকে বলতেছে, মাসুম তোমার ফুফাতো বোনের দাদি শাশুড়ি মারা গেছে, তো ওখানে ওদের বাসায় আমাদেরকে যেতে হবে, তুমি রেডি হয়ে নাও। তো আমিও রেডি হয়ে নিলাম আম্মুর কথাতে। তো রওনা দিলাম। তো যাইতে যাইতে আসলে ওনাকে আসলে দাফন করা হয়ে গেছিল, আমরা লেট করে ফেলছিলাম, তো ওনাকে আসলে দাফন করা হয়ে গেছিল। আর বলে রাখছি যে আমি আমার ওই কাজিনের দাদি শাশুড়িকে এর আগে আমি কখনো দেখিনি, আম্মু দেখছে তবে আমি দেখিনি কখনো। আর এটা আসলে আমার দুর্ভাগ্য বলতে পারেন যে ওনার মৃত্যুর দিনে আমি আসলে ওনাকে দেখতে পাইনি, যেহেতু আমরা লেট করে আসছিলাম আর ওনার দাফন হয়ে গেছিল, এই জন্য আসলে দেখতে পাইনি। তো ওইখানে আমি আমার চাচাতো ভাই আর কেউ আমার সমবয়সী মাহফুজ আর আমার চাচাতো বোন রিয়া, ও একটু ছোট হবে আমাদের থেকে। তো ওরে দেখলাম, দেখে বেশ খুশি হলাম, যাক সাথী পাওয়া গেছে এখানে। তো মাহফুজ আমাকে দেখে বললো, কিরে মাসুম কেমন আছিস? আমি বললাম হ্যাঁ ভালো আছি। এরপর আমরা আসলে কুশলাদি বিনিময় করলাম। তো মাহফুজ আমাকে বললো, আচ্ছা এখানে তো আসলে সবাই কান্নাকাটি করতেছে, কেমন কি একটা অবস্থা, চলো আমরা একটু বাগান থেকে হেঁটে আসি। তো আমি বললাম যে কথাটা আসলে মন্দ বলেনি, বাগান থেকে হেঁটে আসলে ভালো হয়। তো আমি, মাহফুজ আর রিয়া বাগানে গেলাম তিনজন একটু হাঁটাহাঁটি করার জন্য। আর আমার কাজিনের দাদি শাশুড়িকে যেখানে কবর দেওয়া হয়েছিল, সেটা আমরা যে বাগানে হাঁটতে গেছিলাম ওই বাগানের শেষ প্রান্তে ওনাদের আর কি পারিবারিক কবরস্থান আছে, ওখানে আর কি ওনাকে দাফন করা হয়। তো আমরাও, যেহেতু ওনার দাফন অনেক আগে হয়ে গেছিল আর আমরা প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাবে এমন একটা সময় বাগানে গেছিলাম, তো আমি লক্ষ্য করলাম যে ওই ওনাকে যেখানে কবর দিয়েছিল এখানে আমাদের দিকে মুখ করে একটা বুড়ি ওখানে দাঁড়াই আছে। তো আমি জানি না যে মাহফুজ আর রিয়া ওনারে দেখছে কিনা। আমি ভাবলাম হয়তো মৃত ব্যক্তির কোনো আত্মীয় টাত্মীয় হবে, দেখতে আসছে, কবর জিয়ারত করতে আসছে, এমন একটা আর কি। তো আমি আর কি বিষয়টা তেমন একটা খেয়ালে নিলাম না, তবে দেখলাম যে মহিলাটা আর কি ওই সাদা শাড়ি, আর যেহেতু উনি বোঝা যাচ্ছিল যে বৃদ্ধা মানুষ, তো বৃদ্ধা জিউজাল যেমন সাদা শাড়ি পরে এমন সাদা শাড়ি, আর হাতে একটা লাঠি এমন একটা দেখলাম। তো আসলে তেমন একটা মাথা ঘামাইনি এই বিষয় নিয়ে। এরপর আর কি মানে ফিরে যাই আর কি। তো আমরা 2-3 দিন ওখানেই ছিলাম, যেহেতু 2 দিন পরেই ওনার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে, সেহেতু ওখানেই ছিলাম। তো এই 2 দিন আর কোনো সমস্যা হয়নি, কিন্তু সমস্যা শুরু হয় 3য় দিন থেকে। 3য় দিন অনুষ্ঠানের দিন ছিল। অ্যাজ ইউজুয়াল অনুষ্ঠান শেষ করে অনেক টায়ার্ড ছিলাম আমি, যেহেতু অনুষ্ঠানের কিছু কাজে অংশগ্রহণ করছিলাম। তো আমি পুকুর পাড়ের পাশে একটা কল, তো কলে গেছি আর কি হাত মুখ ধুইতে। তো এখানে হাত মুখ ধুইতেছি, হঠাৎ দেখি ওইখানে ওই বৃদ্ধা মহিলা দাঁড়ায় আছে পুকুরের পাড়ে। উনি দাঁড়ায় আছে আর দাঁড়ায় আমাকে হাতের ইশারা ডাকতেছে, মানে ওনার কাছে যাওয়ার জন্য আমাকে বলতেছে। তো আমি ভাবলাম হয়তো বৃদ্ধা মানুষ, হয়তো কোনো সাহায্য দরকার। আর আমি এটা খেয়াল করলাম যে আমার সামনে যে বৃদ্ধাটা দাঁড়ায় আছে, এই বৃদ্ধাটা ওই বৃদ্ধা যাকে আমি ওই দিন কবরের ওইখানে দেখছিলাম। আর আজকে অনেক কাছ থেকে ভালোভাবে দেখলাম যে বৃদ্ধাটা আসলে একটা কালো পাড়ওয়ালা সাদা শাড়ি আর হাতে একটা লাঠি, আর উনি হচ্ছে গোল ফ্রেমের একটা চশমা পরে আছে। তো আমিও গেলাম সাহায্যের জন্য, এগিয়ে গেলাম। তো পেছন থেকে হঠাৎ আমাকে কেউ ডাকলো যে, ওইদিকে কোথায় যাচ্ছিস? সন্ধ্যা নেমে গেছে, ওইদিকে কোথায় যাচ্ছিস? তো আমি শুধু পেছনে তাকাইছি, তাকাই দেখি মাহফুজ কথাগুলো আমারে বললো। শুধু পেছনে তাকাইছি আর তাকানোর পরে সামনে তাকাইছি, মাত্র 10 সেকেন্ড এমন একটা ব্যবধান হবে। তো এই 10 সেকেন্ডের ভেতরে দেখি ওই বুড়িটা গায়েব। আর গায়েব এই জন্য বলবো যে পুকুর পাড়ে বুড়িটা দাঁড়াইছিল, পুকুর পাড়ের শেষ প্রান্ত থেকে আসলে ফসলের মাঠ শুরু। তো সেখান থেকে আসলে একটা বৃদ্ধ মহিলা, যার বয়স আনুমানিক 70 অথবা 80 হবে, এমন একটা বৃদ্ধা মহিলা এত তাড়াতাড়ি যেতে পারবেন, আর গেলেও অবশ্যই আমি দেখতে পাবো, এমন একটা বিষয় ছিল। আমি মনে মনে অনেক ভয়ই পাইলাম যে ওই দিন ওনারে দেখলাম, আজকে ওনারে দেখলাম, কিন্তু দেখার পরে উনি এইভাবে গায়েব হয়ে গেল, আসলে অনেক ভয় পাইছিলাম। তবে আসলে মাহফুজের কাছে প্রকাশ করিনি বিষয়টা।
ও আমার মজা উড়াবে, এই জন্য আর কি আমি ওরে বলি নাই যে এই বিষয়। তো পরের দিন আসলে আম্মুর সাথে আমরা নিজেদের বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে 3-4 দিন আর কোনো সমস্যা হয়নি। তো একদিন রাতে আমি শুয়ে আছি, তো আমি হঠাৎ একটা ঠান্ডা স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। ঠান্ডাটা আসলে অনেক বেশি ঠান্ডা ছিল, আর মনে হচ্ছিল যে আমার পাটা ঠান্ডার জন্যই মানে পুড়ে যাবে, এমন একটা ভাব। তো আমি ভাইয়া হচ্ছে চোখ মেলেই যেটা দেখলাম, আসলে এটা দেখার জন্য আসলে কেউ মানে দেখতে চাইবে না এমন একটা বিষয় ছিল। দেখলাম ওই যে সেই বুড়িটা যাকে আমি কবরের ওইখানে দেখছিলাম, পুকুর পাড়ে দেখছিলাম যে আমাকে হাতের ইশারায় ডাকতেছিল, তো ওই বুড়িটা আমার পায়ের পাশে দাঁড়ায় আছে। আগের মতো সে সাদা শাড়ি, হাতে লাঠি, এক হাতে লাঠি আর এক হাতে আমার পা ধরে আছে, আর মুখে এক টুকরা মুস্কি হাসি, মানে কিছু একটা বলবে আমার আর কি, এমন একটা ভাব। তো আমি এই বিষয়টা দেখার পরে মানে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাই। চিৎকার করার চেষ্টা করতেছে কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। পাশে আম্মু, আমি মানে শরীর মুভ করতে পারতেছে না, হাত পা নড়াইতে পারতেছে না, আম্মুরে ডাকতেও পারতেছে না। তো আমার জানা যতগুলা দোয়া ছিল আমি আসলে দোয়াগুলা পড়তে থাকি, আর এক পর্যায়ে চোখটা বন্ধ করে একটা চিৎকার দিই। আমার চিৎকার শুনে আর কি পাশে যেহেতু আম্মু ছিল, আম্মুর ঘুম ভেঙে যায়। তো আমি চিৎকার দেওয়ার পরে চোখ খুলে আর ওই বুড়িটাকে আর আমি ওখানে দেখতে পাইনি। তো আম্মু আমাকে জিজ্ঞাসা করতেছে, কি রে মাসুম, তোর কি হয়েছে, চিৎকার করে উঠলি কেন? তো আমি দেখলাম ওখানে আর কি কেউ নাই। তো আমি আম্মুরে কথাটা কাটাই গেলাম যে আম্মু, আমি আসলে স্বপ্ন দেখছিলাম, একটা ভয়ের স্বপ্ন দেখছি, তোর স্বপ্ন দেখছি, ভয় পেয়েছি। তো আম্মু আর কি আমার বুকে আইপিল করছে, পরে ফু দিয়ে বললো আচ্ছা ঠিক আছে ঘুমা। তো এখন আমার মাদ্রাসারও ছুটি শেষ, মাদ্রাসায় যাইতে হবে। তো মাদ্রাসায় যাব তার আগের দিন সন্ধ্যাবেলায় আর একটা ঘটনা ঘটে। আম্মু আমাকে বলে যে বা দোকান থেকে ডিম নিয়ে আসতে। তো আমি ওই সময় বিকাল হয়ে গেছিল, বিকাল। তো আমি গেছি দোকানে। তো দোকানটা আর কি বাসা থেকে দূরে ছিল, যেহেতু গ্রামে থাকতাম আমি, অনেক দূরে ছিল দোকান। তো গেছি মোড়ের ওই পাশে, মোড়ের একটু ওই পাশে দোকান। তো এখানে যাওয়ার পরে ডিম কিনছি, ডিম কেনার পরে তো ওইখানে আর কি পুরাতন বন্ধু ছিল, ওদের সাথে একটু আড্ডা দিচ্ছে। আড্ডা দিতে দিতে আসলে সন্ধ্যার আজান দিবে এমন একটা ভাব। তো আসার পথে 3 রাস্তার একটা মোড় পড়ে, মোড়ের একদম মাথায় একটা কবরস্থান। এর আগেও আমি অবশ্যই কবরস্থানের পাড়ে দিয়ে অনেক যাতায়াত করছি, কোনো সমস্যা আমি ফেস করিনি। তবে ওই দিন আসার পরে কি আমাকে পিছন থেকে ডাকছে, মাসুম। একটা মেয়েলি কণ্ঠ, তবে কণ্ঠটা আসলে ভাঙা একটা কণ্ঠ। আমাকে ডাকছে, মাসুম আয়, আমার কাছে আয়, একটু শুনে যাও। আমি পিছনে যে তাকাইছি ভাইয়া, দেখি সেই বুড়িটা আমাকে ডাকতেছে আর ওনার কাছে আসার জন্য আমাকে বলতেছে। তো আমি ভাইয়া খুব মানে এত পরিমাণ ভয় পাই যেটা বলে বোঝানোর মতো না। আর সে একটা দৌড় দেওয়ার পর মানে বাসায় যাওয়ার পরে হঠাৎ কিছু একটার সাথে বাড়ি খেয়ে আমি আসলে পড়ে যাই, আমি সেন্সলেস হয়ে যাই। পরের দিন আমার জ্ঞান ফেরার পরে আসলে মাথায় মানে প্রচন্ড ব্যথা অনুভব করছে। আমি যেটার সাথে আসলে বাড়ি খেয়েছিলাম সেটা একটা খুঁটি ছিল, আর ওই বাড়িটা আসলে মাথায় খেয়েছিলাম, অনেক পেন ছিল, অনেক ব্যথা ট্যাথা পাইছি। তো আম্মুরে আসলে বললাম যে আম্মু, আমি তো আসলে অনেক ভয় পাইতেছি। তো আম্মু আর কি করলো, স্থানীয় ইমাম সাহেবরে বললো যে আমার ছেলেটা তো অনেক ভয় পাচ্ছে, কিছু একটা করেন। তো হুজুর তেমন কিছু না, শুধু আমার শরীরটা একটু বন্ধ করে দিলেন আর কিছু তেল পড়া আর পানি পড়া দিলেন, বললেন যে এগুলো খাও বাবা, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা। তো আমিও ওনার কথা অনুযায়ী তেল পড়া পানি পড়া এরকম নিয়ম অনুযায়ী খাইতে লাগলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি। তার 3-4 মাস আর কি আমার আর কোনো সমস্যা নেই। আসলে রাসেল ভাইয়া, ঘটনাটা যদি এখানে শেষ হতো তাহলে আসলে খুব ভালো হতো, কিন্তু ঘটনাটা এখানে শেষ না। মানে ঘটনাটা কেবল মধ্য পর্যায়ে আছে আমরা। তো 3-4 মাস আমার কোনো সমস্যা নেই, এর মধ্যে আমি মাদ্রাসায় চলে গেছি, সুন্দরভাবে লেখাপড়া করতেছি, কোনো সমস্যা নাই। তো একদিনকার ঘটনা, আমরা যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসারই আরেকটা শাখা ছিল, যেটা মাদ্রাসারই থেকে একটু দূরে। যদি মেন রাস্তা ইউজ করা হয় তাহলে মিনিমাম 10-12 মিনিট সময় লাগবে মেন রাস্তা দিয়ে যাইতে, যেহেতু মাদ্রাসাটা শহরের ভিতরে ছিল। আর যদি মাদ্রাসার পিছন সাইড দিয়ে ওই মাদ্রাসায় যাইতে হয় তাহলে হয়তো 5-6 মিনিট লাগবে আর কি। তো এই মাদ্রাসায় ভালো কিছু রান্না হইলে ওই মাদ্রাসার উস্তাদদের জন্য আর কি পাঠানো হতো। তো ওই দিনও আর কি ঘটনার দিন
মানে মাদ্রাসায় ভালো রান্না হয়েছে। তো হুজুর আমারে বললো বিকালে বলতেছে যাও মাসুম, এটা তুমি ওই মাদ্রাসার উস্তাদদেরকে দিয়ে আসো। তা আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যাই, সমস্যা নেই। তা আমি যাওয়ার সময় আর কি মেন রাস্তা দিয়ে গেছিলাম, কিন্তু আসার সময় ভাবলাম যে আবার ঘুরে যাব। তা আমি আর কি ওই ভিতরে যে রাস্তাটা ওই রাস্তা ইউজ করছি। তো ওই রাস্তায় আর কি যেটা মাদ্রাসার শহরের ভিতরে ছিল, মানে ছোট্ট একটা বাগান, বেশি বড় না, খুব একটা ছোট একটা বাগান, আর পাশে দোতলা একটা বিরান বাড়ি, যেখানে আসলে কেউ থাকে না, এবার বন্ধ পড়ে আছে। তো প্রায় সন্ধ্যা ভাব এমন হয়ে গেছে। তো আমি আসলে ওই রাস্তাতে আসতেছিলাম, তো হঠাৎ আবারও সে আওয়াজ, মাসুম কোথায় যাচ্ছিস? আমি না তোকে ডাকছি আমার কাছে, এদিকে আয়। আমি পিছন ফিরে তাকাইছি, তবে কাউরে দেখতে পাইনি। তবে হঠাৎ আমার চোখ আটকে যায় ওই দোতলা বাড়ির ছাদে। তো দেখি ছাদের উপরে বুড়িটা দাঁড়ায় আছে, যেটা আসলে অনেক অসম্ভব একটা বিষয়। আমি দেখতেছিলাম যে ওনাদের বাসাটা তালাবদ্ধ আছে, আর বুড়িটা ওই ছাদের উপরে দাঁড়ায় আছে। এটা আসলে একটা অসম্ভব একটা বিষয়। তো আমি অনেক ভয় পাই, চিৎকার দিয়ে চলে আসি ওখান থেকে, মাদ্রাসা চলে আসে। মাদ্রাসা আসার পরে আর কি কাউকে কিছু জানাইনি, যদি আসলে আমাকে নিয়ে মজা টজা করে আমার বন্ধুরা, এই জন্য আসলে আমি আর কাউকে জানাইনি বিষয়টা। তো বিষয়টা ভুলে গেছিলাম, আর কোনো সমস্যা হয়নি, অনেকদিন সমস্যা হয়নি। তো দেখতে দেখতে আমার ফাইনাল পরীক্ষা চলে আসে। তো ফাইনাল পরীক্ষার জন্য আর কি, যেহেতু ফাইনাল পরীক্ষা ভালো ফলাফল করতে হবে, এই জন্য মাদ্রাসার প্রায় প্রতিটা ছাত্রই ওভারটাইম পড়তো। আর আমাদের মাদ্রাসাটা ছিল 5 তলা বিশিষ্ট, আমরা 2nd ফ্লোরে থাকতাম, আর একদম নিচতলায় আছে মসজিদ। তো সবাইকে আসলে ওভারটাইম পড়ার জন্য মসজিদ ইউজ করতে হতো, যেহেতু সবাই মসজিদটা অনেক বড় ছিল, সেহেতু প্রত্যেকটা শ্রেণীর ছাত্র, প্রত্যেকটা ক্লাসের ছাত্র ওখানে গিয়ে মানে নিজেদের মতো করে পড়াশোনা করতে পারে, এমন একটা স্থান ওইটা ছিল। তো আর কি প্রতিদিনকার মতো 2 দিন এইভাবে পড়ছি, রাত 1টা-2টা পর্যন্ত, কোনো সমস্যা হয়নি। কিন্তু তৃতীয় দিন আমি রাত আনুমানিক 1:30টার সময় আমি পড়া শেষ করে গিয়ে আমার জায়গায় গিয়ে শুয়ে পড়ছি। তো হঠাৎ মানে আমার কাছে অনুভূত হতে লাগলো যে আমি আসলে আমার রুমের ভিতরে নাই, একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছি। মানে আমার তো সেন্স মানে তখনও আসেনি, আমি ভাবলাম হয়তো স্বপ্ন দেখতেছি। তবে আবারও কেন জানি মনে হইতেছে যে আমি আসলে রুমের ভিতরে না, আমি আসলে অন্য জায়গায় আছি। আমি যখনই চোখ খুললাম তখনই দেখি আসলে আমি মাদ্রাসার থেকে একটু দূরে চলে আসছি, মাদ্রাসা থেকে বের হয়ে একটু দূরে চলে আসছি, আর পাশে একটা পুকুর। আর আমি যেই না মাদ্রাসায় ব্যাক করতে যাব, এমন সময় পেছন থেকে কি আমার হাতটা খপ করে ধরে ফেলল। আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছি, পিছিয়ে ফিরে তাকাই দেখি সেই বুড়ি। তো আমাকে বলতেছে, আজকে সুযোগ পাইছি, আজকে তোকে আমি নিয়ে যাব, আজকে তোকে আমার সাথে যেতেই হবে, তুই চল, আজকে তোকে আমি নিয়ে যাব। তো ভাই আমি আসলে এত পরিমাণ ভয় পাইছি, আসলে বলে বোঝানোর মতো না। বিকট একটা চিৎকার দিছি, যে চিৎকারটা আসলে পুরা 5 তলার ছাত্ররা শুনতে পেয়েছিল। অনেক জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তো আমি যেদিন আসলে আমার জ্ঞান ফিরে, সেদিন আমি নিজেকে আমার বাসায় আবিষ্কার করলাম। তো আম্মুর কাছে দেখি আম্মু পাশে বসে আছে, কান্নাকাটি করতেছে। আমি তো বললাম, কি ব্যাপার, তুমি কান্নাকাটি করতেছো কেন? দেখলাম অনেক আত্মীয় স্বজন বাসায় আসে। তো আম্মু আমাকে যে বিষয়টা আসলে বললো, সেটা আসলে অনেক অবাক হওয়ার মতো বলছে এই জন্যই যে আমার নাকি 17 দিন পর জ্ঞান ফিরছে। 17 দিন আমি সেন্সলেস অবস্থায় শুয়েছিলাম, এরকম আমাকে মাদ্রাসা থেকে নিয়ে এসে বাসায় দিয়ে আসা হয়। আর এই 17 দিন আমার কোনো হুঁশ ছিল না, আমার কোনো সেন্স ছিল না। তো আসলে আমি আম্মুকে শুরু থেকে নিয়ে সমস্ত ঘটনা খুলে বললাম, আর ওই বুড়ির বর্ণনা দিলাম যে বুড়িটা দেখতে এমন। তো আম্মু আমাকে বলছে, আরে এটা তো তোর কাজিনের দাদি শাশুড়ি, উনি তো এরকম থাকতেন, কালো পাড়ওয়ালা, সাদা শাড়ি, আর হাতে একটা লাঠি, আর গোল ফ্রেমের চশমা, তো উনিই পড়তেন। তো আসলে সমস্যাটা খুবই গুরুতর ছিল, এই জন্য আর কি আম্মু মানে শহরের মধ্যে সব থেকে বড় হুজুরকে দেখায় আমাকে আমার ট্রিটমেন্ট করার জন্য। তা আমিও আর কি আম্মুর সাথে ওনার কাছে যাই, অনেক খোঁজার পরে যেতে পাইছিলাম ওনারে। তো যাওয়ার পরে আর কি সব বিষয় খুলে বললাম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার সাথে কি কি ঘটছে সবকিছু খুলে বললাম।
তো খুলে বলার পরে বলছে যে তোমার তো ভাগ্য ভালো যে তুমি আসলে বেঁচে আছো, যদি তোমারে একবার নিয়ে যাইতো আসলে তুমি আর বেঁচে ফিরতে না, তোমাকে হয়তো মানে মেরে ফেলতো। তুমি আসলে তোমার আসলে ভাগ্যের জোর বলতে হবে। তো আসলে অনেক কিছু রিচুয়াল করে উনি। তো তারপরে সবকিছু শেষে আম্মুকে একান্তে ডাকলো, ডাকে কিছু কথা বলছে। আমি দূর থেকে দেখতেছি কিছু কথা বলছে, তবে শুনতে পাইনি কি বলছে। তো আম্মু আমাকে নিয়ে বাসায় চলে আসলো। তো আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আম্মু, হুজুরকে তোমাকে বলেনি যে আমি কেন ওই বুড়িকে দেখতাম, কেন বা ওই বুড়ি আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, এসব কিছু বলেনি? তো আমি তখন আম্মু আর কি কথাগুলো এড়াই যাইতো আর কি, আমাকে বলতো না, যেহেতু আমি ছোট ছিলাম ভয় পাওয়া বিধায় আর কি। হুজুরও আমাকে বলেনি, আম্মু আমাকে বলেনি। আমি এরপরে অনেকবার আম্মুরে বলছি যে আসলে ঘটনা কি ছিল, কেন আমি দেখতাম, কেনই বা আমারে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। আমি যতবারই বলতাম আম্মু ততবারই আসলে কথা ঘুরাই নিত। এই জন্য আমি আর পরবর্তীতে আর কোনো জোর করিনি আম্মুকে। ঠিক আছে, যত বলতে চাচ্ছে না থাক। তো এই বলে আর কি মাসুম ওর ঘটনাটা শেষ করে। তো ঘটনা শেষে বলে, কি রে সাদিক, তুই কি ভাবছিস আমার ঘটনা এখানে শেষ? না, ঘটনাটা এখানে শেষ না, তবে এই ঘটনাটা এখানে শেষ। আর আমাদের পরিবারের সাথে আর আমার সাথে যে ঘটনাগুলা ঘটে যাচ্ছে, স্টিল নাও এখন পর্যন্ত ঘটতেছে, এটা তো তার সূচনা মাত্র ছিল। তো যাই হোক, এটা বলে আর কি মাসুম উঠে চলে যায়। এটাই ছিল ঘটনা আর কি। আর যদি আমার এই ঘটনাটা সিলেক্ট হয়, পরবর্তীতে আমি মাসুমের থেকে ওর জীবনের ঘটনাগুলো নিয়ে যত সম্ভব ব্ল্যাক ম্যাজিকের ঘটনা হবে। তো আমি এই ঘটনা সিলেক্ট হইলে বাকি ওর থেকে শুনে পরবর্তী ঘটনা পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি ইমেলটি ভালো লাগে তাহলে শ্রোতা বন্ধুদের শোনাবেন, আর যদি ভালো না লাগে তাহলে কোনো দাবি থাকবে না। এ বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। চিটাঙের পাশে একটা কথা আছে, সেটা হচ্ছে মুখে আই দেখা ভালো না। অর্থাৎ বিপদের আশঙ্কা করা ঠিক, কিন্তু সেটা মুখে বলাটা ভালো না, কারণ অনেক সময় সেটা ঘটেও যেতে পারে। আসলে সত্যি তা আমাদের জীবনে ঘটে গেল। রাসেল ভাই ঘটনাটি ছিল 2014 সালের ডিসেম্বরের দিকে। আমাদের এক ফ্রেন্ড তুষার শ্রেণী থেকে আমাদেরকে ফোন করে তার ভাইয়ের বিয়েতে ইনভাইট করলো। আমি আর হাসান সিদ্ধান্ত নিলাম আমরা বিয়েতে যাব। শীতকালের মজাটাও পাবো, আবার অন্য ডিস্ট্রিক্টে গিয়ে বিয়ে কিভাবে হয় সেটাও জেনে আসবো। অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিয়েতে গেলাম। সব ঠিকঠাক মতো হয়ে যায়, বিয়েতে অনেক মজা করলাম। ঘটনাটি ঘটে বিয়ের ঠিক 3 দিন পর। আমরা তুষারদের বাড়ির বাজার থেকে আড্ডা দিয়ে রাত 1টার দিকে ফিরছিলাম। আসল ভাই বলে রাখা ভালো, আমরা বাইক নিয়ে ফিরছিলাম। তুষারদের বাড়িতে যাওয়ার যে সহজ রাস্তাটা ছিল সেটা ছিল বিলের মাঝখানে একটি সরু রাস্তা। তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, যা আসলে ভালো রকম নয়। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা অন্য রোড দিয়ে যাবো, মেইন রোড দিয়ে যাবো। এটি শুনে তুষার বললো, না ওদিক দিয়ে যাওয়া যাবে না, ওদিক দিয়ে অনেক প্যারানর্মাল ঘটনা ঘটে, অনেক বিপদের জায়গা আছে। সেটি শুনে হাসান হেসে উঠলো। ও বললো, এমনিতে সেটা সবকিছু দেখলাম, যদি জিনগুট না দেখি তা কি হয়, চলো দেখি না কি হয়। যে বাবা সেই কাজ। আমরা যাচ্ছিলাম, পথে যাওয়ার সময় একটি মন্দিরের সামনে আমাদের বাইকটা নষ্ট হয়ে যায়। কোন রকমের বাইক ঠিক করে আমরা আবার রওনা দিই। এরপর মেন দিক থেকে তুষারদের বাড়িতে ঢোকার যে কাঁচা রাস্তাটা ছিল সেখানে গিয়ে রাসেল ভাই আমরা অ্যাক্সিডেন্ট করি, বিলের মধ্যে পড়ে যাই। রাসেল ভাই এই অ্যাক্সিডেন্টটা সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, কারণ বাইকের মধ্যে আমরা যে 3 জন ছিলাম 3 জনই ভিন্ন ভিন্ন জিনিস ফিল করি এবং দেখি। যেমন তুষার বাইক চালাচ্ছিল, সে দেখলো হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। আসলে যা পসিবল না, কারণ বাইকের লাইটটা ছিল সাদা, অনেক পাওয়ার লাইট ছিল, কারণ এর পিলের মধ্যে লাইটটা মারলে পিলের মধ্যে কি আছে সেটা দেখা যাচ্ছিল। সুতরাং হঠাৎ করে বাইক বন্ধ করা ছাড়া লাইট অফ হয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি দেখলাম কাঁচা রাস্তার মাঝখানে হঠাৎ করে একটা গর্ত হয়ে গেল, যা ছিল না। তুষারকে জিজ্ঞেস করলাম এখানে কি কোনো গর্ত ছিল আগে? সে বললো ইম্পসিবল, আমি আজকে বিকালেও এই দিক দিয়ে আসছি, কোনো গর্ত ছিল না। আর আমার পিছনে ছিল হাসান, ও দেখলো 2 জন মানুষ একটা গাছ নিয়ে দাঁড়ায় আছে, অর্থাৎ আমরা গেলে বালিকে পড়ে যায় মতো 2 জন 2 দিকে দাঁড়িয়ে ছিল। রাসেল ভাই কোনো রকমে উঠে
অ্যাক্সিডেন্টটা বেশি গুরুতর ছিল না, তাই আমরা কোন রকমে উঠে আবার আগাইলাম। তুষার এমনিতে বিচ ছিল, সে বললো আমি বাইক চালাতে পারবো না, সুতরাং হাসান বাইক চালাচ্ছিল, তুষার মাঝখানে বসলো, আমি পিছনে। তো রাসেল ভাই ওদের ওদিক দিয়ে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পুরনো প্রাসাদ ছিল, যা আমরা দিনের বেলায় দেখতে গিয়েছিলাম। একটা দিঘির পাড় ছিল, দিঘি ছিল, ওখানে গিয়ে বিকালে আড্ডা দিয়েছিলাম। ওই প্রাসাদের সামনে বাইক যাওয়ার সময় আমার মনে হলো রাসেল ভাই, আমি বাইকের পিছনে বসছিলাম, আমার মনে হলো কে একজন আমাকে পিছন থেকে ধরে আছে। তা আমি হাসানকে বলছিলাম, হাসান তুমি বাইকে স্পিড বাড়াও, আস্তে চালাচ্ছে কেন? হাসান বললো দেখো গাড়ি 80 স্পিডে চলছিল। হ্যাঁ রাসেল ভাই, আমি দেখলাম তখন গাড়ি 80 স্পিডে ছিল, কিন্তু গাড়ি 20 স্পিডে চলছিল, অর্থাৎ পার আওয়ার ওখানে ছিল 18, কিন্তু এখানে ছিল 20। এরপর রাসেল ভাই আমাদের মনে হচ্ছিল, তিনজনের মনে হচ্ছিল যে আমাদের মাথার উপর কেউ 100 কেজি বস্তা তুলে দিয়েছে। অর্থাৎ রাসেল ভাই তিনজন একসাথে হাঁটার সময় তিনজনের মাথার উপর যদি একটা 100 কেজির বস্তা তুলে দিচ্ছে এরকম মনে হবে, ঠিক সেরকম মনে হচ্ছিল। আমি দোয়া করতে শুরু করলাম রাসেল ভাই, আস্তে 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 আগাচ্ছিলাম। ওকে বলছি স্পিড বাড়াও, ও বলতেছে কোনো রকমে বাড়ানো যাচ্ছে না, গাড়ি যেভাবে ছিল সেভাবে যাচ্ছে, ওদিক দিয়ে মিটারেও বাড়ানো যাচ্ছে না, এদিক দিয়ে স্পিডটাও বাড়তেছিল না। তো রাসেল ভাই দোয়া করতে করতে কোনো রকমে এলাকাটা ক্রস করলাম। রাসেল ভাই ওই দিঘিটা পার করতে ম্যাক্সিমাম বাইক নিয়ে 40 সেকেন্ড লাগার কথা, কিন্তু আমাদের 6 মিনিট লেগে গেছিল ওই জিনিসটা পার করতে। আচ্ছা কোন রকমে পার হইলাম, কিন্তু জানতাম না সামনে আমাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। রাসেল ভাই ওদের বাড়িতে যাওয়ার আগে একটা শ্মশান ছিল, শ্মশানে যাওয়ার সময় ওদিক দিয়ে যাওয়ার সময় আমরা দেখলাম একজন মহিলা রাস্তার মাঝখানে ওইদিকে হয়ে বসে আছে এবং কিছু একটা খাচ্ছে। আমাদের বাইকের লাইট যখন তার মুখে পড়ে তখন সে আমাদের দিকে ফিরল। রাসেল ভাই যা দেখলাম তা দেখাচ্ছেন, আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম মহিলাটি ভয়ঙ্কর একটা চেহারার মহিলা বসে আছে এবং তার পুরা মুখে রক্ত, সে একটা শিশুকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে রাসেল ভাই তার মুখে যখন আমাদের গাড়ির লাইট পড়ে, সে চোখগুলা দেখে আমরা তিনজনই চড়তে পারলাম না, পরে গেলাম গাড়ি থেকে। হাসান অজ্ঞান হয়ে গেল, আমি যেদিকে পারি দৌড় দিয়ে পালাই গেলাম। এরপর আমি গাছের সাথে পাড়ি খেয়ে পড়ে যাই। এরপর আমার আর কিছু মনে ছিল না। পরের দিন যখন সকাল আবার আসে তখন দেখি স্যার আমার পাশে বসে আছে, বাইরে অনেক শোরগোল। আমি তুষারকে জিজ্ঞেস করলাম হাসান কোথায়, বাইরে এত শোরগোল কিসের? তখন তুষার আমাকে যা বললো তা শোনার জন্য রাসেল আমি প্রস্তুত ছিলাম না। তুষার বললো হাসানের পিঠের মাঝখানে হাসানের লাশ পাওয়া গেছে, তার দুটা চোখ এবং জিহ্বা ছিল না। তুষারকে পাওয়া গেছে পুকুর পাড়ে, আর আমাকে বট গাছের নিচে পাওয়া গেছি। রাসেল ভাই আসলে কোনো কিছু মুখে বলাটা আসলে ভালো নয়, যেমন আমাকে জিনে ধরে না, আমি জিনকে ভয় পাই না, জিনকে বলি আমার কাছে আসতে, এই সমস্ত কথা না বলাই ভালো, কারণ বলা যায় না কারোর পর কখন কি দশা চলে আসে। আমরাও এক সময় এইসব ব্যাপার নিয়ে হাসাহাসি করতাম, আমরা বলতাম এগুলো আমাদের সাথে হয় না কেন, এগুলো সব ফাঁকা। আসলে রাসেল ভাই যার সাথে প্যারানরমাল ঘটনা ঘটে সেই জানে আসল অবস্থাটা আসলে কি, বাকিরা সবাই সেটা নিয়ে হাসাহাসি করতেই থাকে সবাই। যাক, এই ঘটনা ঘটার পর রাসেল ভাই মানসিক ভাবে ভেঙে পড়ি। এরপর আস্তে আস্তে সহজ হয়ে আসি। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আমার আরো অনেক ঘটনা আছে রাসেল ভাই, পরের বার দিব। আসসালামু আলাইকুম। যে ঘটনাটি ঘটেছিল আমাদের সামনে এবং এই ঘটনাটি এখনো ঘটিতেছে। ঘটনাটি শুরু হয় 2008 সাল থেকে। রাসেল ভাই, এই ঘটনাটি একটি সত্য ঘটনা। এটি ঘটেছিল দুলালপুর গ্রামে। তো যারা দুলালপুর থেকে এই ঘটনাটি শুনবে তারা হয়তো বুঝতে পারছে আমি কোন ঘটনা বলতেছি। রাসেল ভাই, আজ আমি এই ঘটনাটি আপনাদের শেয়ার করব। যদি ভালো লাগে তাকে অবশ্যই লিসেনারতে পড়ে শোনাবেন, প্লে করে শোনাবেন। তো রাসেল ভাই, আমি চলে যাচ্ছি বেশি না কথা বলে আমাদের মূল ঘটনায়। রাসেল ভাই,
ঘটনাটি শুরু হয় একটি পরিবারকে দেখিয়ে। কুদ্দুস মিয়া, এই কুদ্দুস মিয়ার ছেলে ছিল এক ছেলে। এই ছেলে আবার বিয়ে করার পর বিদেশ চলে যায়। তারপর মনে করেন ওই মহিলাটি, যে কুদ্দুস মিয়ার পুতের বউ, সে তাকে অনেক জ্বালাতন করে। কুদ্দুস মিয়াকে সম্পদের যন্ত্রণা, তার ছেলে যে টাকা পাঠায় তাকে ওষুধের টাকা দেওয়া হয় না, এসব যন্ত্রণা রাসেল ভাই। তারপর একদিন কি তা হলো, হঠাৎ করে সে মারা যায়। ওই বউ তো সকালবেলা রাত্রে আসে সেরে কিসের জন্য জানে এসে ডাক দেয়। ডাক দেওয়ার পর রাসেল ভাই সে আর হুড় দেয় না, কুদ্দুস মিয়ার হুড় দেয় না। পরে দেখেন, লারা দিয়ে দেখেন কুদ্দুস মিয়া কি মারা গেছেন। এখন তো সে বলবো যে তার কুদ্দুস মিয়া ছেলে বলবো যে তুমি আমার আব্বাকে ওষুধের টাকা দাওনি তাই মারা গিয়েছে, অনেকেই তাকে দোষারোপ করবে। তাই কি করলো, একটি লোক ভাড়া করে এনে তাকে অনেক টাকার প্রলোভন দেখিয়ে তাকে একটি কথা বলে যে আমার শ্বশুর তো মারা গিয়েছে, এখন শ্বশুর মারা গেছে, এখন যদি পরিবারের তারা অথবা এলাকাবাসী যদি বলে আমাকে তোমার শ্বশুর কিভাবে মারা গেল, এখন যদি তারা দেখে রোগ হয়ে মারা গিয়েছে, তাহলে তো আমাকে অনেক অসম্মান করা হবে, আমার মান ইজ্জত চলে যাবে। তাই তোমাকে নিয়ে আসলাম, আমি আমার শ্বশুরকে কি পানিতে ফেলে দেব। তো রাসেল ভাই আমি বলে গিয়েছি বাড়িটার বর্ণনা দেই। বাড়িটার বর্ণনা হচ্ছে গিয়ে পশ্চিম পাশে রয়েছে একটি এতিমখানা, হাফিজা মাদ্রাসা। তারপরে দক্ষিণ দিকে রয়েছে আপনার একটি ব্যাংক, এশিয়া ব্যাংক। তারপরে পূর্ব দিকে রয়েছে অনেকগুলা পুকুর। তারপর রয়েছে একটি খাল, যাকে এই ভাষায় বলে কি গাং বা খাল, যে যেটা বলে। তো রাসেল ভাই এই বাড়িটির দক্ষিণ পাশে ছিল ব্যাংক, ব্যাংকের সাথে ছিল বিশাল বড় বার্জার। বেশিরভাগ বার্জারে এখানে অন্ধকার, আপনি দিনের বেলায় গেলেও রাসেল ভাই ভয় পেয়ে যাবেন। তো রাসেল ভাই ঘটনাটি শুরু হয় যখন ওই কুদ্দুস সাহেবের লাশটাকে যখন পানিতে ফেলে দেয়। যখন পানিতে ফেলে দেয় রাসেল ভাই, ঘটনাটি তখন থেকে শুরু হয়। ওই পুকুর পাড়ের পরেই কিন্তু আপনার ওই খালটা, ওই খালে ভাসিয়ে দেয় কুদ্দুস সাহেবের লাশ। যখন কুদ্দুস সাহেবের লাশটি ভাসিয়ে দিয়ে বাড়িতে চলে আসেন, তারপরে ঘটলো একটি ঘটনা। ওই বাড়ি একটি বড়, যার নাম হচ্ছে রিয়াজ মিয়া, সে কি করলো, একদিন খেলা পুকুরের ওই পার গেল ওই খালের সাথে, যেয়ে দেখেন রাসেল ভাই যে একটি মহিলা বসে আছেন, কি যেন রান্না করতেছেন। যে রাত্রে 9টা-10টা বাজে এই বাঁশমোড়ার তলে কে যেন রান্না করতেছেন। রান্নার স্টাইল আপনি লার্কি লুটকিতে লারে না, রান্না করে না রাসেল ভাই, এটি অন্যরকম। যে ওই মহিলাটি তার নিজের পা ওই চুলার ভিতরে দিয়ে রাখছে, আর ধাও ধাও করে আগুন জ্বলতেছে। তো রাসেল ভাই এইটি যখন শাওন মিয়া দেখেন, যখন শাওন মিয়া দেখার পর সে একটা চিৎকার দিয়ে দৌড় দেয়, তখন কিন্তু ওই মহিলাটা শুনে ফেলে। তারপর 3-4টা আলোর মতন আগুনের গোলা তার দিকে আসতে থাকে। সে কি করে, অনেক স্পিডে দৌড় দিয়ে বাড়িতে উড়ানে এসে পড়ে যায়, পরে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর পরের দিন তার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তারপর সে বলে এই ঘটনা। তারপরে রাসেল ভাই
ঘটলো আরেকটি ঘটনা। একদিন বিকালবেলা অনেক মানুষ আড্ডা দিচ্ছে, মহিলাটি বিশেষ করে বিকালবেলা আড্ডাতে কথা বলে, তারা অনেকগুলা মহিলা বসে কথা বলছিল। রাসেল ভাই তখন কিন্তু ইলেকট্রিসিটি ওই বাড়িতে ছিল। তো রাসেল ভাই আমি বলে দেই, অনেকগুলা মানুষ মানে একসাথে বসে গল্প গুজব করতেছে, একজন মাথা দেখতেছে, এরকম মানে সামথিং। তারপরে একটি মহিলা বলল, আমার কাছে একটি ঘটনা আছে যা হলো জিনের ঘটনা। সে একটি জিনের ঘটনা বলে। জিনের ঘটনা বলার পর মনে করেন রাত, তারা ঘটনাটা বলার পর সকলে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর ওই জামাল মিয়ার ঘরের টিনে, যার উঠানে বসে সকালে গল্প গুজব করেছে, ওই উঠানের সামনে টিনের ঘরে রাত্রে কে যেন গণহারে যে পাথর নিক্ষেপ করতেছে। রাসেল ভাই এত পাথর নিক্ষেপ করতেছে যে তারা এত ভয় পেয়ে যায়। তো রাসেল ভাই তারা যখন ভয় পেয়ে যায়, তাই যে জামাল মিয়ার ঘরে পাথর নিক্ষেপ করতেছে রাসেল ভাই, তারা ছিল 3 জন। জামাল মিয়া কোন একটি বিজনেসের কারণে বাড়ি গিয়েছেন, আর তার 1 মেয়ে 1 ছেলে আর তার স্ত্রী ঘরের ভিতরে। তো রাসেল ভাই যখন এই ঘরের ভিতরে এই ঘটনা চলতে থাকে রাত 11টা থেকে ফরজ আজান দেওয়ার পর ওই ঘটনাটি আর ঘটে না। তো রাসেল ভাই যখন সকালে বাইরে বের হয় তখন এসে তারা দেখে একটা পাথরের কি কণাও নাই সেখানে। তাহলে রাত্রে কে এত জোরে জোরে এত আওয়াজ করে ইটিয়ে দিচ্ছে? তো রাসেল ভাই এই যে ঘটনাটি তারা দেখতেছে, যেখানে যেখানে এই পাথরগুলা পড়ছে টিনের চালের উপরে সব জায়গায় ফুটো হয়ে রয়েছে, ভেঙে রয়েছে, বাঁকা হয়ে রয়েছে। তো রাসেল ভাই যখন এই ঘটনাটি ঘটে তখন সকলে শব্দটা শুনে। তো এত জোরে শব্দ শোনার পর কেউ আর ডরে বাইরে হয় না। তো রাসেল ভাই 2008 সালের ঘটনা, বোঝে না তো গ্রামের ঘটনা, রাত মানে কিরকম রাত। তো রাসেল ভাই কেউ আর বার হয় নাই। তো পরের দিন সকালে এসে দেখতেছেন তাদের টিন, চালের টিন বাঁকা হয়ে রয়েছে। তো রাসেল ভাই তারা ধর বুঝতে পারেনি যে কিভাবে কেন আবার ঘটনাটা হইলো। তারপর 2-3 দিন ভালো যায়, তারপর আবার একদিন সকালে মিলিয়ে ওই উঠানে আবার আড্ডা দেয়। তারপরে শব্দটা ওঠে জিনকে নিয়ে একটি ঘটনা কয়, কিভাবে একটু কথা বলেছিল। তাই পরে এই রাত্রে আবার শুরু হয় তাণ্ডব। রাত 11টা বাজার পর টিনের চালের উপরে কে যেন ডিল মারছে। এত ডিল মারছে যে তাদের কারো একটি ক্ষোভ হয়ে রয়েছে, রাগ হয়ে রয়েছে যে তাদেরকে মেরে ফেলবো, এরকম একটি অবস্থা। তো রাসেল ভাই তারপরের দিন কিন্তু এই সকলে বার হয়ে সেরে এই ঘটনাটি দেখে তারা কিন্তু ওই আর টিনের চালে সব বাঁকা হয়ে রয়েছে, আর কিছু ইটা দিলে ফুটো হয়ে রয়েছে, এরকম অবস্থা। তারপর তাদের কাছে একটি খবর এলো যে ওই কুদ্দুস মিয়ার লাশ পাওয়া গেছে। কুদ্দুস মিয়ার লাশ ওই খালে এক জায়গায় ফেনার নিচে বেসে রয়েছে। ওই এক জেলে কি করেছেন, জাল পেতেছেন, ওই কারেন্ট জাল বলি, যে জালে বলি, সে জাল পাততে এসেই দেখেন ফেলা তলে যেন কি। তো ওই 2008 সালে কিন্তু আপনার খালের নিচে অনেক মাছ ছিল, তাই সেই মরভুজে মাছ মনে সাদা হয়ে উঠতে রয়েছে। তাই তারা কি করছে, সে কি করলো, ফেনাটা আলগিয়ে দেখে ওই কুদ্দুস মিয়ার লাশ। তো সে দৌড়ে গিয়ে ওই
চৌকিদারকে ডাক দিল। চৌকিদার কি করলো, চৌকিদার আসলো, আসার পর থেকে মনে করেন ওই লাশটিকে উদ্ধার করেন। উদ্ধার করার পর তারপরে পুলিশ আসেন। পুলিশ আসার পর পুলিশ কেস হওয়ার পর থেকে রাসেল ভাই এটি মনে করেন ময়না তদন্ত করার জন্য চিরাঘাটা হবে নিয়ে যান। তো রাসেল ভাই এটি নেওয়ার পর থেকে পুলিশরা কি এটা পোস্টমর্টম করার পর থেকে একটি পুলিশ কেস লেখার পর থেকে লাশ বাড়িতে দিয়েছেন। তারপর তারা কি করলেন, এটা দাফন কাফন করেন। দাফন কাফন করার পরে অনেকদিন চলে যায়, প্রায় 6-7 মাস চলে যায়। তাদের বাড়িতে আর কিছু ঘটনা ঘটে না। তো একদিন সকালে আবার ওই উঠানে বসে গল্প গুজব শুরু করলেন। আবার ওই জিনের শব্দ উঠলো, যে জিনের শব্দ কোথায়, একটি ঘটনা বলে। তারপর আরেক এই ঘরে আবার ডিল মারছে রাত্রে, যে উঠানে কথা বলছিল, গল্পটা বলছিল, ওই গল্পটার মানে ওই উঠানে যেই সামনের ঘরটা জামাল মিয়ার ঘরে পাথর নিক্ষেপ করতেছে কে যেন পাথর নিক্ষেপ করে। তো কে করে তারও কিন্তু ধরে বাইরে হয় না। এর আগে 2বার এরকম ঘটেছিল। তারপর কি হলো, তারা ঘটনাটি ঘটে 11টা থেকে শুরু হয়, আপনার ফজর নামাজ আজানের আগ পর্যন্ত তাদের তাণ্ডব চলতে থাকে। তারপর সকাল হয়। সকাল হওয়ার পর দেখে কোনো ডিলের চিহ্নই নেই, শুধু টিনগুলো বাঁকা হয়ে রয়েছে। তো রাসেল ভাই এভাবেই চলতে দেবে। তারপরে তারা ভাবলো কেন এই ঘটনাটি ঘটতেছে। তারপর সে একটা তারপরে তারা বুঝতে পারে যে হ্যাঁ, যে এখানে জিন শব্দটা লইলে এই বাড়িতে তাণ্ডব চলে। যে উঠানে বলে তার ঘরে আঘাত করা হয়। তো রাসেল ভাই এভাবে তারা সতর্ক হয়ে যায়। তারপরে এই বাড়িতে কোনো ওই প্যারানরমাল বিষয় নিয়ে আর কথাবার্তা বলে না। তারপর হাফিজিয়া মাদ্রাসায় কি হলো, হাফিজিয়া মাদ্রাসায় আপনার একটি হুজুর আসে। আপনি বিশেষ করে যারা হাফিজিয়া মাদ্রাসা চালায় কমপক্ষে 5 থেকে 6 জন হুজুর লাগে। তো একটু হুজুর বদলি হওয়ার পর আরেকটু হুজুর আসে। তো নতুন হুজুর না, তো থাকবে কোথায়, তো ওই জামাল মিয়ার ঘরে দেয় থাকার জন্য। জামাল মিয়ার একটি পরিত্যক্ত ঘর ছিল। পরিত্যক্ত ঘর হলে অনেক সুন্দর একটি ঘর, আমি নিজেও গিয়ে দেখেছি। তো রুমটির ভিতরে অনেক সোফা, অনেক কিছু আছে। তো আমি বলেছি যে এই বাড়ির সকলে স্বাবলম্বী, খুব টাকা পয়সার এই বাড়ি, বিশেষ করে এই বাড়ির সকলেই অনেক টাকা পয়সার মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। তো রাসেল ভাই ঘটনাটি ঘটে ওই হুজুরের সাথে। তো হুজুর তো আর জানে না যে ঘরে কি হচ্ছে না হচ্ছে। তো রাসেল ভাই তো সে পরে রাত 10টা বাজে আসছে ঘরে শুইতে। তো ঘরে শুইতে এসে দেখে যে শুয়ে পড়ে, তখন রাত ঘুমোতে উঠে 12টা বাজে। 12টা বাজে ওঠার পর রাসেল ভাই কি হলো, তারা দেখতেছে কি, সে দেখতেছে তার আগারের সোফাটা কি যেন বসে আছে। তো ওই হুজুর কি করলেন, হয়তো কোনো খারাপ জিনিস আসতে পারে, তাই তার শরীরটাকে বন্ধ করলেন। বন্ধ করার পর সে লাইটটি জ্বলিয়ে দেখে কেউ নেই। আমি বলেছি ওইখানে ইলেকট্রিসিটি ভালো ছিল, কারেন্ট ভালো ছিল, তাই সে লাইটটি ধরে দেখে কেউ নাই। তো সে বলে হয়তো মনের ভুল, তাই এই ঘটনাটি ঘটেছে, এখন আবার ঘুমাইলে। তো রাসেল ভাই ঘুমানোর পর 1-2 ঘন্টার পর 2টা বাজে তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর সে দেখতেছে ঘরের বাইরে কে যেন ফিস ফিস করে বলতেছে, কই তারে খায়ালা, তার দর, এরকম শব্দ আসতেছে। তো হুজুর তো অনেক ভয় পেয়ে যান, রাসেল ভাই কি হচ্ছে। তো
সে তো আর এত নতুন এসেছে আর কি জানবে। তো সে কি তা করলো, সে কি করলো, সে অনেক জুতে জুতে দোয়া দুরুদ পড়তে থাকে। তো দোয়া দুরুদ পড়তে থাকে। তো একটি ভালো জিন এসে বলে, হুজুর এখানে তো অনেক সমস্যা, প্যারানর্মাল সমস্যা হয়, আপনি কালকে এখান থেকে চলে যাবেন, আপনি এখানে আর থাকবেন না, ফজর আজান দিলে আপনি চলে যাবেন। তো পরের দিন হুজুর কি করলো, এখান থেকে ফজর নামাজ পড়ে সে চিল্লে পিলে এখান থেকে চলে যায়। হুজুরে মসজিদ থেকে সমস্যাটা বলে, তারপর হুজুরে অন্য জায়গায় থাকতে থাকেন। তো রাসেল ভাই তারপর এই ঘটনাটি ঘটতে থাকে। তারপর একদিন মনে করেন সকলে, আমার ছোট আপু গিয়েছিলেন ওই বাড়িতে, যাওয়ার পর থেকে এসে, কিন্তু রাসেল ভাই এই ঘটনাটি এখনো প্রতিনিয়ত ঘটতে থাকে এবং তারা সতর্ক হয়ে যায় যে ওই বাড়িতে জিন শব্দটা তুললেই, ওই যেই ঘরের সামনেই এই শব্দটা উঠবে তার টিনের চালে তাণ্ডব চলে, এখনো চলে মাঝে মধ্যে। বর্তমানে আপনার 3 সাইড ঘর নাই, বর্তমানে আপনার সকলে বিল্ডিং করে ফেলেছে। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে থেকে অবশ্যই লিসেনারদের পরে শোনাবেন। আমি এই ঘটনাটি আরো খুঁটিনাটি আছে, আমি কিছু বলিনি। আমি আপনার ভাইয়ের মতন বলতে পারি না এত গুছিয়ে। তো যদি বল ভ্রান্তি হয় তো অবশ্যই আমার সুন্দরদের দৃষ্টিতে দেখবেন রাসেল ভাই। এই ছিল আমার ঘটনা। আর যদি সিলেটটাতে অবশ্যই আমাকে ফোন করে জানাবেন। তো রাসেল ভাই আজ এ পর্যন্তই, দোয়া রাখবেন আমার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।